আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায়ের আজকে আমরা দ্বিতীয় পর্বের ক্লাসে পড়ব পদার্থের বিভিন্ন অবস্থা সম্পর্কে এবং পদার্থের অবস্থার পরিবর্তনের জন্য তাপ কিভাবে অবস্থার পরিবর্তন ঘটায় এবং তাপের প্রভাবটা দেখব। ঠিক আছে, তো আসা শুরু করা যাক। আগে আমরা একটু রিভাইজ করি যে তাপের অবস্থা মানে পদার্থের অবস্থা কয়টা হতে পারে। পদার্থের অবস্থা হতে পারে কঠিন, তরল, বায়বীয়। তো কঠিন যখন হয় তখন মূলত তাপে মানে একটা পদার্থে কি হয়, তখন মূলত পদার্থের একটা নির্দিষ্ট অবস্থানে থাকে পদার্থের অণুগুলো এবং তারা সেই জায়গাতে কম্পিত হতে থাকে, সেই জায়গাতে কি হতে থাকে, কম্পিত। তবে অণুগুলার মধ্যে খুব শক্তিশালী একটা বন্ধন থাকে। শক্তিশালী কি থাকে, বন্ধন থাকে। যখন আস্তে আস্তে সেই তাপের কারণে হোক বা যে কোনো কারণে হোক সেই বন্ধনটা শিথিল হতে শুরু করে, অর্থাৎ আস্তে আস্তে খুলতে শুরু করে, অণুগুলোর মধ্যে দূরত্ব বাড়তে থাকে এবং তারা আগে কি ছিল, কম্পিত হচ্ছিল, এখন নড়াচড়া করা শুরু করে দিছে, মুভ করা শুরু করে দিছে, তখন আমরা সেটাকে বলি তরল হয়ে গেছে। সেটাকে কি বলি, তরল হয়ে গেছে। আচ্ছা, এর চেয়ে দেখে হচ্ছে গিয়ে যখন তরল থেকে অণুগুলা একদম মুক্ত অবস্থায় চলে যায়, কি একটা থেকে আরেকটা বন্ধন একদম দুর্বল, অনেক দূরে দূরে অণুগুলা চলে গেছে, তখন আমরা সেটাকে বলি গ্যাসীয় পদার্থ। ঠিক আছে, তো এখন আমরা যদি একটা কঠিন অবস্থার একটা জিনিসের মধ্যে, কঠিন পদার্থের মধ্যে যদি আমরা কি করি, তাপ দেই, তাহলে সেটা কি হবে, প্রথমে তরলে পরিণত হবে, তরল থেকে সেটা বাষ্পে পরিণত হবে। তো কঠিন থেকে প্রথমে তরলে পরিণত হওয়া, এই ঘটনাকে বলা হয় গলন। তো কোনো কঠিন পদার্থ তাপ দিয়ে যখন গলানো হয়, অর্থাৎ তরলে পরিণত হয়, তখন সেটাকে কি বলা হয়, গলন বলা হয়। তাহলে তাপ প্রয়োগ করে কঠিন পদার্থে তরলে পরিণত হওয়ার প্রক্রিয়াকে কি বলে, গলন বলে। আচ্ছা, এখন আসো তাহলে গলনাঙ্ক কি। গলনাঙ্ক হলো একটা তাপমাত্রা। গলনাঙ্ক কি, একটা তাপমাত্রা। আগে মনে রাখবা, গলনাঙ্ক সবসময় কি হয়, একটা তাপমাত্রা। আর গলন কি, গলন হলো একটা প্রক্রিয়া, একটা প্রসেস। তো গলনাঙ্ক মূলত একটা তাপমাত্রা, যেই তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ কিসে পরিণত হয়, তরলে পরিণত হয়। গলনাঙ্ক একটা তাপমাত্রা, যেই তাপমাত্রা কঠিন পদার্থ কিসে পরিণত হয়, তরলে পরিণত হয়। তবে একটা শব্দ সবসময় মনে রাখতে হবে সাথে, সেটা হলো নির্দিষ্ট চাপে। নির্দিষ্ট চাপে। এই চ্যাপ্টারের শেষের দিকে গিয়ে আমরা দেখব চাপের কারণে গলনাঙ্ক পরিবর্তন হয়। চাপের কারণে কি হয়, গলনাঙ্ক পরিবর্তন হয়। তাহলে আমাদের এই শব্দটা সবসময় গলনাঙ্ক স্ফুটনাঙ্ক দুইটাই চেঞ্জ হয়, সেজন্য সবসময় লিখতে হবে নির্দিষ্ট চাপে যে তাপমাত্রায় কঠিন বস্তু কি হয়, তরলে পরিণত হয়, তাকে গলনাঙ্ক বলে। এখন আসো একটা ইন্টারেস্টিং এবং নতুন জিনিস। এতক্ষণ যা পড়ছিলাম তা ছোট ক্লাসে পড়ে আসছো, কিংবা আগে তোমরা অনেকেই জানো। সেটা হলো সুপ্ততাপ। সেটা কি, সুপ্ততাপ। এখন আমি ভাইয়া বলি যে সুপ্ততাপ জিনিসটা কি। মনে করো একটা বরফ আছে। তো বরফের তাপমাত্রা কত, বরফের তাপমাত্রা -10 ডিগ্রি, 20 ডিগ্রি, -50 ডিগ্রি, -100 ডিগ্রি পর্যন্ত হইতে পারে, অসুবিধা নাই। তো এখন বরফটা যখন তরলে পরিণত হচ্ছে, আমরা জানি বরফ তরলে পরিণত হয় 0 ডিগ্রি তাপমাত্রায়। কত ডিগ্রি তাপমাত্রায়, 0 ডিগ্রি তাপমাত্রায়। তো এখন তুমি যখন বরফটাকে তাপ দিবা, বরফকে কি দিবা, তাপ দিবা, তখন দেখবা যে বরফ ঠিক আছে 0 ডিগ্রি সেলসিয়াস বরফ ছিল, এখন সেটা 0 ডিগ্রি সেলসিয়াস পানিতে পরিণত হচ্ছে। কি ছিল, 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ ছিল, এখন সেটা 0 ডিগ্রি সেলসিয়াসের পানিতে পরিণত হচ্ছে। অর্থাৎ জিনিসটা কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তর হচ্ছে, কিন্তু তাপ প্রয়োগ করার কারণে তার তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে না। কি পাচ্ছে না, তাপমাত্রা বাড়ছে না। তাপ তাপ নিচ্ছে, তাপ নিয়ে কি করছে, বস্তুর অবস্থার পরিবর্তন ঘটাচ্ছে, অবস্থার পরিবর্তন ঘটাচ্ছে, কিন্তু তাপমাত্রা পরিবর্তন হচ্ছে না। যে তাপটা এই অবস্থার পরিবর্তন ঘটায় কিন্তু তাপমাত্রার পরিবর্তন ঘটায় না, তাকে বলা হয় সুপ্ত তাপ। তাকে কি বলা হয়, সুপ্ত তাপ। ইংরেজিতে এটাকে বলা হয় ল্যাটেন্ট হিট অফ ফিউশন। ল্যাটেন্ট হিট অফ ফিউশন। তো এই সুপ্ত তাপটা মূলত কি কাজ করে, তো এইটা মূলত হচ্ছে যে অণুগুলোর ভেতরের যেই বন্ধনটা আছে, আমরা একটু আগে পড়ে আসছিলাম না যে কঠিন পদার্থের অণুগুলোর মধ্যে কি থাকে, খুব শক্তিশালী বন্ধন থাকে। সেই বন্ধনগুলাকে শিথিল করে। শিথিল করা মানে কি, শিথিল করা মানে হচ্ছে কি, আমরা যদি বলি দুর্বল করা,
বলতে পারি। শিথিল মানে দুর্বল করা, তার মানে দুর্বল করলে তখন কি হয়, সেটা আস্তে আস্তে কঠিন থেকে তরলে পরিণত হয়। তাহলে যদি বলো সুপ্ততাপ আসলে কি কাজ করে, সুপ্ততাপ মূলত কঠিন মানে এটাকে বলা হয় গলনের সুপ্ততাপ। এটা কি, সুপ্ততাপ দুই ধরনের আছে, একটা হলো গলনের সুপ্ততাপ যেটা কঠিন অবস্থা থেকে কি করে তরল অবস্থায় পরিণত করে, আরেকটা আছে আমরা একটু পরে পড়বো, সেটা হলো স্ফুটনের কি সুপ্ততাপ, সেটা কি করে, সেটা হচ্ছে গিয়ে তরল থেকে বাষ্পে পরিণত করে। ঠিক আছে, তো মূল জিনিস এখানে একটাই, সুপ্ততাপ যদি প্রশ্ন আসে মূল কথা দুইটা, এক নাম্বার অবস্থার পরিবর্তন করবে, দুই নাম্বার তাপমাত্রা পরিবর্তিত হবে না। কি করবে, এই তাপটা অবস্থার পরিবর্তন করবে, হয় কঠিন থেকে তরলে করবে অথবা তরল থেকে বায়বীয়তে করবে, অবস্থার পরিবর্তন করবে, কিন্তু সেই সময় কি ঘটবে না, তাপমাত্রার পরিবর্তন ঘটবে না। এই দুইটা মনে রাখলে সুপ্ততাপ জিনিসটা তোমার একদম ক্লিয়ার থাকবে। আচ্ছা, তাহলে এখন আমরা একটু ছোট করে সুপ্ততাপের সংজ্ঞাটাও পড়ে ফেলি, যে স্থির তাপমাত্রায়, কেন স্থির তাপমাত্রা, স্থির তাপমাত্রা মানে কি, মানে হলো তাপমাত্রা পরিবর্তন হচ্ছে না, কঠিন পদার্থকে তরলে রূপান্তর করতে যে তাপ লাগে তাকে গলনের সুপ্ততাপ বলা হয়, তাকে কি বলে, গলনার সুপ্ততাপ বলা। আচ্ছা, তাহলে যদি শুধু আসে সুপ্ততাপ কাকে বলে, বলবা যে সুপ্ততাপ হচ্ছে যেটা কোনো বস্তুর তাপমাত্রা পরিবর্তন না করে শুধু অবস্থার পরিবর্তন করে, তাকে সুপ্ততাপ বলা হয়। ঠিক আছে, সেটা কঠিন থেকে তরলে হতে পারে বা তরল থেকে বায়বীয় হতে পারে। আর গলনের সুপ্ততাপ বললে কি বলবা, কঠিন থেকে তরলে পরিণত হচ্ছে। আচ্ছা, এখানে একটা সূত্র তোমাদের মুখস্থ রাখতে হবে বা মনে রাখতে হবে, যে একটা জিনিসের সুপ্ততাপ দেওয়া থাকে, সাধারণত সুপ্ততাপ দেওয়া থাকে, আমরা দেখবো সামনে যখন ম্যাথ করবো তখন দেখবো সুপ্ততাপ দেওয়া থাকে। তো সুপ্ততাপকে কিভাবে প্রকাশ করতে হয়, সব কিছুকে তো একটা প্রকাশ করার কিছু শব্দ থাকে। দেখো তো এইটার ইংরেজি নাম কি, ল্যাটেন্ট। ল্যাটেন্ট মানে হচ্ছে গিয়ে লুকায়িত বা সুপ্ত, যেটাই বলো। হিট মানে তাপ, অফ ফিউশন, ফিউশন মানে গলে যাওয়া কোনো কিছু। তো ল্যাটেন্ট হিট অফ ফিউশন, তার মানে গলনের সুপ্ততাপকে আমরা কি করতে পারি, এল এফ দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়, এল মানে হলো ল্যাটেন্ট হিট আর এফ মানে অফ ফিউশন। ফিউশন মানে কি বলছি, ফিউশন মানে গলে যাওয়া, তার মানে এল এফ দ্বারা প্রকাশ করা হয়। গলনের সুপ্ততাপকে কি দ্বারা প্রকাশ করা হয়, এল এফ দ্বারা প্রকাশ করা হয়, এফটা নিচে ছোট করে লেখা হয়। আচ্ছা, তাহলে এখন কোনো বস্তুর যদি সুপ্ততাপ মনে করে দেওয়া আছে 400 জুল, ঠিক আছে, তো 400 জুল পার কেজি হয় সাধারণত তার এককটা, তো 400 জুল পার কেজি। ঠিক আছে, তো এলএফ আমরা জানি 400 জুল হোক, 4000 জুল হোক, 5000 জুল হোক, ওইটা বিষয় না। আমাদের মূল কথা হলো এখানে একটা দেওয়া আছে, মনে করো একটা এলএফ দেওয়া আছে। তাহলে আমরা কিভাবে বের করব যে এখন এই জিনিসটা তো মূলত 1 কেজির সুপ্ততাপ যেটা দেওয়া থাকে সেটা মূলত 1 কেজি ভর, মনে করো আমরা যদি বলি বরফের সুপ্ততাপ, কি বলি, বরফের যদি সুপ্ততাপ বলি তাহলে সেটা বুঝাবে 1 কেজি বরফ গলতে এই পরিমাণ তাপের প্রয়োজন হয়। এখন বরফ কি সবসময় 1 কেজি আকারেই থাকবে, বরফ তো 5 কেজি থাকতে পারে, 10 কেজি থাকতে পারে, তখন আমরা সেটাকে কিভাবে বের করব, যেহেতু এটা 1 কেজি আকারে দেওয়া থাকে সুপ্ততাপটা, তাহলে আমরা 10 কেজির জন্য কি করব, ভরটাকে গুণ করে দিব। ভরটাকে কি করব, সেটা ছোট বড় হোক, 10 কেজি থেকে বড় হোক, 10 কেজি 1 কেজি থেকে ছোট হোক বা 1 কেজি থেকে বড় হোক, সেটা অসুবিধা নাই। তাহলে কতটুক তাপ লাগবে, অবস্থার পরিবর্তনের জন্য প্রয়োজনীয় তাপ। তাপকে কি দ্বারা প্রকাশ করা হয়, কিউ দ্বারা প্রকাশ করা হয়। তাপকে কি দ্বারা প্রকাশ করা হয়, কিউ দ্বারা। কিউ সমান কি, এম এল এফ, এম এল এফ। শুধু আমরা কি করব, এই সুপ্ততাপকে যদি তার ভরের সাথে, এম মানে হচ্ছে মাস বা বাংলায় বলা হয় যেটাকে ভর, তো ভরের সাথে যদি আমরা সুপ্ততাপ গুণ করি তাহলে একটা এই খণ্ডটা, এটা 5 কেজির হোক, 10 কেজির হোক, হোয়াটএভার, অথবা 500 গ্রামের হোক, সেটা গলতে কি পরিমাণ তাপের প্রয়োজন হবে সেটা হচ্ছে গিয়ে আমরা বের করে ফেলতে পারবো। তাহলে এই সূত্রটা মনে রাখো, সুপ্ততাপের ক্ষেত্রে অর্থাৎ অবস্থার পরিবর্তনের ক্ষেত্রে প্রয়োজনীয় তাপ কিউ সমান এম এল এফ। এম এল এফ, এল এফ মানে সুপ্ততাপ, কিসের সুপ্ততাপ, ল্যাটেন্ট হিট অফ ফিউশন অর্থাৎ গলনের সুপ্ততাপ, আর এম মানে তো ভর। ঠিক আছে, তাহলে আসো আমরা এখন তরলের জিনিসটা দেখি, যে
তরল কি হয়? তরল তো হচ্ছে গিয়ে যদি তরলের অবস্থা যদি পরিবর্তন হয় তাহলে সেটা বায়বীয়তে পরিণত হয়। তো তাপ দিলে সেটা বায়বীয়তে পরিণত হয় বা গ্যাসীয় আমরা বলতে পারি। তো যখন তার মানে কোনো বস্তু যদি তরল পদার্থ গ্যাসে পরিণত হয় কিংবা বায়বীয়তে পরিণত হয় তখন সেই প্রক্রিয়াকে বলা হয় বাষ্পীভবন। বাষ্পীভবন এই শব্দটা মনে রাখবা। পরে আরেকটা শব্দ পড়ব বাষ্পায়ন। বাষ্পায়ন আর বাষ্পীভবন পুরো আলাদা দুইটা জিনিস। সেজন্য এটা হচ্ছে গিয়ে তোমাদের মনে রাখতে হবে যে এখন আমরা যেই জিনিসটা পড়তেছি অর্থাৎ পুরো যেই তরলটা আছে তরলটা কিসে পরিণত হচ্ছে? তাপ প্রয়োগের কারণে সেটা বাষ্পে পরিণত হচ্ছে। তরলটা কিসে পরিণত হচ্ছে? বাষ্পে পরিণত হচ্ছে। এই প্রক্রিয়াকে বলা হয় কি? বাষ্পীভবন। এই প্রক্রিয়াকে কি বলা হয়? বাষ্পীভবন। আচ্ছা, তাহলে এখন আমরা কি বলতে পারি? বাষ্পীভবন শিখলাম। তাহলে এই প্রক্রিয়া যেই তাপমাত্রা প্রয়োজন সেই তাপমাত্রাকে কি বলা হয়? স্ফুটনাঙ্ক বলা হয়। কি বলা হয়? স্ফুটনাঙ্ক। তো স্ফুটনাঙ্ক একইভাবে এখানেও একটা শব্দ ব্যবহার করতে হবে, নির্দিষ্ট চাপে। কেন নির্দিষ্ট চাপে বলছি? কারণ চাপ পরিবর্তন হলে কোনো বস্তু স্ফুটনাঙ্ক পরিবর্তন হয়ে যায়। ঠিক আছে? তাহলে আমরা কি বলতে পারি? স্ফুটনাঙ্ক হলো নির্দিষ্ট চাপে যে তাপমাত্রা। গলনাঙ্ক যেরকম একটা তাপমাত্রা ছিল, স্ফুটনাঙ্ক কি? একটা তাপমাত্রা। তো যে তাপমাত্রায় তরল ফুটতে ও গ্যাসে রূপান্তর হতে শুরু করে। তরল ফুটে সেটা কিসে পরিণত হওয়া শুরু করে? গ্যাসে পরিণত হওয়া শুরু করে। ঠিক আছে? তো আমরা দুইটা জিনিস প্রথমে আমরা শিখছিলাম কঠিনের ক্ষেত্রে কঠিন থেকে তরল হওয়াকে গলন বলে। গলনের জন্য যেই তাপমাত্রার প্রয়োজন নির্দিষ্ট চাপে সেটাকে গলনাঙ্ক বলে। এবং এরপরে আমরা গলনের জন্য একটা সুপ্ত তাপ দেখছিলাম। এখন একইভাবে আমরা তরল থেকে যখন গ্যাসে পরিণত হয় সেটা প্রক্রিয়াকে বলছি বাষ্পীভবন। এবং সেই প্রক্রিয়ায় যেই তাপমাত্রার প্রয়োজন হয় নির্দিষ্ট চাপে সেটাকে বলছি স্ফুটনাঙ্ক। এবং এখন আমরা একটা সুপ্ততাপও শিখবো। সেই সুপ্ততাপের নাম হবে বাষ্পীভবনের সুপ্ততাপ। কি? বাষ্পীভবনের সুপ্ততাপ। মানে কি? মানে হচ্ছে স্ফুটনাঙ্কে পৌঁছানোর পর সম্পূর্ণ তরল গ্যাসে পরিণত না হওয়া পর্যন্ত তাপমাত্রা আর বাড়ে না। এই সময়ে দেওয়া তাপ মানে তরলকে কিসে পরিণত করে? তরলের অণুগুলোকে একে অপর থেকে সরিয়ে নেয়, দূরে দূরে সরিয়ে নেয়। তখন সেটা আস্তে আস্তে অণুগুলা মুক্ত অবস্থায় চলে যায়। অণুগুলা যখন মুক্ত অবস্থায় চলে যায় তখন সেটাকে আমরা গ্যাস বলি। তাহলে আমরা প্রথমেই শিখছিলাম সুপ্ততাপ মানেই দুইটা জিনিস। এক নাম্বার অবস্থার পরিবর্তন করবে। এই ক্ষেত্রে বাষ্পীভবনের ক্ষেত্রে অবস্থানটা কি পরিবর্তন হয়? মূলত তরল থেকে বায়বীয় বা তরল থেকে গ্যাসীয়তে পরিণত হয়। তরল থেকে গ্যাসীয়তে পরিণত হয়, অবস্থার পরিবর্তন হলো। এবং সেখানে কি হবে না? তাপমাত্রার পরিবর্তন হবে না। কিসের পরিবর্তন হবে না? তাপমাত্রার পরিবর্তন হবে না, হবে কার? অবস্থার পরিবর্তন। ঠিক আছে? তার মানে আমরা যদি বলি যে স্থির তাপমাত্রায় বা তাপমাত্রা একই থেকে যদি কোনো বস্তুর তরল থেকে গ্যাসীয়তে পরিণত হয়, অবস্থার পরিবর্তন হয়, তখন তাকে বলা হয় কিসের সুপ্ততাপ? বাষ্পীভবনের সুপ্ততাপ। বাষ্পীভবন এখানে বাষ্পে পরিণত হচ্ছে। কিসে পরিণত হচ্ছে? বাষ্পে। সেজন্য এটাকে বাষ্পীভবন সুপ্ততাপ বলা হয়। আচ্ছা, তো বাষ্পীভবনের ইংলিশ কি? ভেপারাইজেশন। কি বলা হয়? বা সুপ্ততাপে এই যে বাষ্পীভবনের ইংলিশ হচ্ছে ভেপারাইজেশন। আর সুপ্ততাপের ইংলিশ কি? ল্যাটেন্ট হিট। আচ্ছা, তাহলে এখন এই যে বাষ্পীভবনের সুপ্ততাপকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? বাষ্পীভবনের সুপ্ততাপকে তো এল দ্বারা, ল্যাটেন্ট হিট দ্বারা প্রকাশ করা হয়। এল দ্বারা প্রকাশ করলাম। ঠিক আছে? আর এটা তো হচ্ছে কি ভেপারাইজেশন অর্থাৎ বাষ্পীভবনের জন্য, সেজন্য এলভি দিব। কি দিব? এলভি। তোমরা যখন ম্যাথের মধ্যে গিয়ে হঠাৎ এল এফ আর এল ভি দেখো তখন তোমরা বলো ভাই এল এফ আর এল ভিটা কোথায় থেকে আসলো? এল এফ হলো ল্যাটেন্ট হিট অফ ফিউশন অর্থাৎ গলনের সুপ্ততাপ। ওটা কোনো বস্তু কঠিন থেকে তরলে পরিণত হচ্ছে তখন যেই সুপ্ততাপের প্রয়োজন হয় সেটা। আর এল ভি মানে ল্যাটেন্ট হিট অফ ভেপারাইজেশন অর্থাৎ বাষ্পীভবনের সুপ্ততাপ। যখন কোনো বস্তু তরল থেকে বাষ্পে পরিণত হয় তখন তাপমাত্রার পরিবর্তন হয় না, সেই তাপটাকে বলা হয় বাষ্পীভবনের সুপ্ততাপ। তাহলে একইভাবে একটা নির্দিষ্ট ভরের এই যখন হচ্ছে গিয়ে কোন আমরা তরল থেকে বাষ্পে পরিণত করব তখন যে পরিমাণ তাপের প্রয়োজন হবে কিউ সমান এম এলভি, এম ইন্টু এলভি।
তাহলে এম মানে হচ্ছে ভর, আর এলভি মানে হচ্ছে বাষ্পীভবনের সুপ্ত তাপ, আর কিউ মানে কি এই জিনিসটার কি পরিমাণ তাপ লাগছে। কারণ মনে করে 1 লিটার বা 1 লিটার তরলকে তুমি বাষ্পীভবন বা হচ্ছে গিয়ে কি করতে চাইছো, বাষ্পে পরিণত করতে চাচ্ছ। 1 লিটারকে করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হবে, 10 লিটারকে করতে তো তার থেকে অনেক বেশি তাপের প্রয়োজন হবে। কি পরিমাণ তাপের প্রয়োজন হবে সেটা আমরা এই সূত্র থেকে বের করতে পারবো, কিউ সমান এম এল ভি। আচ্ছা, তাহলে এখন আমরা এই যে তোমাদের সুপ্ততাপ যে শিখলাম, সুপ্ততাপ থেকে একটা প্রশ্ন আসে হোমওয়ার্কে বা সংক্ষিপ্ত প্রশ্নে এই প্রশ্নটা আসে যে আমরা যখন কোনো জায়গায় খুব মানে একসাথে মনে করো বাসের মধ্যে অনেক মানুষ একসাথে আছে, ঠিক আছে, তো মানুষ হচ্ছে কি অনেক ঘেমে গেছে, তো ঘেমে যাওয়ার কারণে বা যে কোনো কারণে ঘেমে গেছে, তো ঘেমে যাওয়ার পরে যখন খোলা জায়গায় সে আসে, যখন কি করে খোলা জায়গায় যখন সে আসে তখন সে কি করে খুব ঠান্ডা অনুভব করে, খুব ভালো লাগে। তো ঘামার পরে খোলা জায়গায় আসলে খুব ভালো লাগে, কেন লাগে, এটা হচ্ছে তোমাদের প্রশ্ন বা পরীক্ষায় এই প্রশ্নটা আসে। সেটার উত্তর হলো এই যে সুপ্ততাপ দ্বারা সেটা আমরা আনসার করতে পারি। তো আমাদের মধ্যে শরীরের মধ্যে যখন ঘাম হয়, তো ঘামটা হচ্ছে তো তরল, তো আমরা যখন খোলা জায়গায় যাই সেই তরলটা বাষ্পে পরিণত হয়ে যায়। তরলটা তো আর যে শুকিয়ে যায়, শুকায় কিভাবে শুকায়, কোনো জিনিস তরল কিভাবে শুকায়, সেটা বাষ্পে পরিণত হয়। তো যখন একটা জিনিস তরল থেকে বাষ্পে পরিণত হচ্ছে তখন তার তাপের প্রয়োজন হয়। আমরা এই একটু আগে দেখলাম না যে কিউ সমান একটা তাপের প্রয়োজন হয়, কিউ সমান এম এল ভি। তো এটা হচ্ছে এল ভি হচ্ছে গিয়ে ভেপারাইজেশনের ল্যাটেন্ট হিট বা বাষ্পীভবনের সুপ্ত তাপ। তো এই যে হিটটা এই যে তাপটা প্রয়োজন, এই তাপটা কোন জায়গা থেকে সে নিবে, এই তাপটা আমাদের শরীরের থেকে নিবে। আমাদের শরীরের তো একটা নিজের একটা তাপ আছে বা তাপমাত্রা আছে, শরীর থেকে এই তাপটা নিয়ে সে তরল থেকে বাষ্পে পরিণত হবে। শরীর থেকে তাপ যখন নিল তার মানে শরীরের তাপটা কিছু কমলো না, এজন্য আমাদের কিছু ঠান্ডা লাগে, ঠিক আছে। তাহলে যদি আমরা একটু গুছিয়ে বলি তাহলে আমরা এভাবে বলতে পারি যে যখন আমরা খোলা জায়গায় যাই তখন ঘামটা তরল থেকে বাষ্পে পরিণত হয়, তখন তার যে সুপ্ততাপের প্রয়োজন সেই সুপ্ততাপটা আমাদের শরীর থেকে নেয়, সেজন্য আমাদের শরীরটা ঠান্ডা হয়ে যায় এবং আমরা ভালো অনুভব করি বা ঠান্ডা অনুভব করি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আসো একটা জিনিস আমরা হচ্ছে গিয়ে শিখবো, এই যে সুপ্ততাপ এতক্ষণ ধরে শিখলাম, এই সুপ্ততাপটা হচ্ছে একটু গ্রাফের মধ্যে আমরা দেখব। কিসের মধ্যে দেখব? গ্রাফের মধ্যে। গ্রাফটা তোমাদের বইয়ে আছে, চাইলে দেখতে পারো। আমরা এই গ্রাফ ছাড়াও আরও গ্রাফ দেখব, যেটা হচ্ছে গিয়ে তোমাদের বইয়ে আছে, সেজন্য পরিচিত সহজ গ্রাফ, সেজন্য আমি দিলাম। তো এইখানে মূলত কি হয়েছে, কোনো একটা এখানে পানির না, যে কোনো একটা বস্তু নেওয়া হয়েছে, যে কোনো একটা কি নেওয়া হয়েছে, বস্তু নেওয়া হয়েছে। ধরতে পারি, আচ্ছা পানিই ধরি, পানি যেহেতু এখানে দেখতেছি 0 ডিগ্রিতে হচ্ছে অবস্থার পরিবর্তন হচ্ছে, আবার 100 ডিগ্রিতে অবস্থার পরিবর্তন, তাহলে এটা পানিই হবে, ঠিক আছে। তো আমাকে বলো পানি পানির গলনাঙ্ক কত? পানি 0 ডিগ্রি সেলসিয়াসে গলতে শুরু করে এবং 100 ডিগ্রি সেলসিয়াসে আচ্ছা পানি তো গলে না, গলে তো বরফ, সরি, তাহলে বরফ তরলে পরিণত, অর্থাৎ পানি হয় কত ডিগ্রি সেলসিয়াসে? 0 ডিগ্রি সেলসিয়াসে। আর তরল সেটা হচ্ছে বাষ্পে পরিণত হয় কত ডিগ্রি সেলসিয়াসে? 100 ডিগ্রি সেলসিয়াসে। এখন একটা জিনিস খেয়াল করো, এইদিকে হচ্ছে সময়ের গ্রাফ, এইদিকে কি সময়, এটাকে এক্স অ্যাক্সিস, আর এটা হচ্ছে গিয়ে তাপমাত্রা, এটা কি তাপমাত্রা। তোমরা যারা গ্রাফ বুঝো এবং যারা বুঝো না তারাও আশা করি এটা বুঝতে পারবে যে দেখো এটা হচ্ছে গিয়ে 0 ডিগ্রি তাপমাত্রা, এটার তাপমাত্রা কত? এটা তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি। তো 0 ডিগ্রিতে যখন আসলো, 0 ডিগ্রির নিচে কি মনে করো এখানে নিচে -20 ডিগ্রি আছে, -20 ডিগ্রি আছে, -20 ডিগ্রি সেলসিয়াস ছিল। আচ্ছা, তো -20 ডিগ্রি সেলসিয়াসে যখন পানি থাকে তখন দেখি সেটাকে আর পানি থাকে না, বরফ হয়ে যায়, সেটা বরফ হয়ে যায়, সেটা কি হয়ে যায়? বরফ হয়ে যায়। তাহলে এখানে মূলত পানিটা ছিল প্রথমে বরফ অবস্থায়, কি অবস্থায়? কঠিন অবস্থায়, বরফ মানে তো কঠিন অবস্থায়। তো কঠিন অবস্থার অত তাপ যখন দিতে থাকবো, সময়ের সাথে মনে করো আমি তাপ দিচ্ছি, তাপ দেওয়ার কারণে বরফের টেম্পারেচার অর্থাৎ তাপমাত্রাটা -20 ডিগ্রি থেকে আস্তে আস্তে কমতে শুরু করবে।
কমা বলছি কেন, এটা হচ্ছে কি আমরা তো বলবো বাড়তেছে, কারণ তাপমাত্রা তো এখানে বাড়তেছে, নেগেটিভে কমা মানে তো বাড়া, ঠিক আছে। -20 ডিগ্রি আছে, এখন -10 ডিগ্রিতে আসবে, এরপরে -5 ডিগ্রিতে আসবে, এটা তাপমাত্রা কি হচ্ছে, বাড়ছে। আচ্ছা, তো তাপমাত্রা বাড়তে বাড়তে একসময় 0 ডিগ্রি সেলসিয়াসের বরফে পরিণত হয়ে যাবে। কত ডিগ্রি সেলসিয়াস? 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ। তার মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আস্তে আস্তে তাপমাত্রাটা বাড়তে বাড়তে 0 ডিগ্রি সেলসিয়াসে এসে পৌঁছাইছে। -20 থেকে তো 0 বড় না, বেশি তাপমাত্রা, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াসে এসে পৌঁছাইলো বরফের তাপমাত্রা এখন পর্যন্ত কিন্তু বরফ। এখন সেটা কি হবে, তাপ তো তখনও দিচ্ছি, তাপ দেওয়ার সময় দেখো এইখানে তাপমাত্রাটা 0 ডিগ্রি থেকে গেছে, তাপমাত্রা বেড়ে, আর এখন আগে যেরকম স্মুথলি বাড়তেছিল যে -20 থেকে -10 হচ্ছিল, -5 এরপরে 0, এখন আর সেরকম 0 থেকে 5-10-এ যাচ্ছে না, শূন্যতে তাপমাত্রাটা স্থির আছে। তো আমাকে বলো তো কখন তাপমাত্রা স্থির থাকে? সুপ্ত তাপের সময়, যখন অবস্থার পরিবর্তন হয় তখন সেটাকে তাপমাত্রা স্থির থাকে। যখন কি হয়, যখন অবস্থার পরিবর্তন হয়, তার মানে এইখানে মূলত সুপ্ত তাপ হচ্ছে গিয়ে যাচ্ছিল, অর্থাৎ এইখানে বরফটা পানিতে পরিণত হচ্ছিল। বরফটা কিসে পরিণত হচ্ছিল? পানিতে পরিণত হচ্ছিল। তাই আমরা যে তাপটা দিচ্ছিলাম সেই তাপের কারণে মূলত এই বরফটা পানিতে পরিণত হচ্ছে, অর্থাৎ অবস্থান পরিবর্তন করছে, কিন্তু তাপমাত্রা বাড়ছে না। কি করছে না? তাপমাত্রা বাড়ছে না। এই অবস্থা, যে পরিমাণ তাপ এই অবস্থার পরিবর্তনের জন্য লাগে সেটাকে কি শিখছিলাম? সুপ্ত তাপ। এরপরে দেখো একটা সময় গিয়ে 0 ডিগ্রির বরফ থেকে, এখন কি ছিল? 0 ডিগ্রির বরফ, 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ ছিল। সেই 0 ডিগ্রি সেলসিয়াসের বরফটা একটা পরিমাণ তাপ গ্রহণ করে, কি পরিমাণ? কিউ পরিমাণ মনে করো তাপ গ্রহণ করে, সেই কি পরিমাণ তাপের মানে হচ্ছে mLF, এই পরিমাণ তাপ গ্রহণ করে সে 0 ডিগ্রি সেলসিয়াসের পানিতে পরিণত হইল, 0 ডিগ্রি সেলসিয়াসের পানিতে পরিণত হয়েছে, ঠিক আছে। অনেক তাপ খাইছে কিন্তু তাপমাত্রা বাড়ে নাই, 0 ডিগ্রি ছিল, 0 ডিগ্রি আছে, শুধু বরফ থেকে পানি হয়েছে। বুঝতে পারছো? এইটাই হলো সুপ্ত তাপের ঘটনা। তাহলে এখন আসো, এখন হচ্ছে গিয়ে পানিটা এখন পানি হয়ে গেছে, অবস্থার পরিবর্তন হয়ে গেছে। তাহলে অবস্থার পরিবর্তন হয়ে যাওয়ার পরে এখন কি হবে? এতক্ষণ বরফ ছিল, এখন পানি হয়ে গেছে, তার মানে এই পানিটার টেম্পারেচার বাড়তে থাকবে। পানিটার সময়ের সাথে সাথে এই পানিটার টেম্পারেচার বাড়তেছে। দেখো এখানে 0 থেকে 20 ডিগ্রি হয়েছে, 20 থেকে 40 ডিগ্রি হয়েছে, 40 থেকে এখানে 60 ডিগ্রি হয়েছে, 60 থেকে 80 ডিগ্রি হয়েছে, 80 ডিগ্রি থেকে 100 ডিগ্রিতে গেছে। কোথায় গেছে? 100 ডিগ্রি সেলসিয়াসের পানি। এখন কি হয়েছে? 100 ডিগ্রি সেলসিয়াসের পানি হয়েছে। আবার দেখো গিয়ে একই ঘটনা ঘটছে, 100 ডিগ্রি সেলসিয়াসের পানিটার আবার তাপমাত্রা বাড়তেছে না, অনেকক্ষণ কি হইতেছে না? তাপমাত্রা বাড়তেছে না। তার মানে এখন কি হচ্ছে? এখন মূলত তরল থেকে বাষ্পে পরিণত হচ্ছে। এখন কি হচ্ছে? তরল থেকে বাষ্পে পরিণত হচ্ছে। তার মানে এটা হচ্ছে গিয়ে বাষ্পীভবনের সুপ্ত তাপ। এটা কি ছিল? গলনের সুপ্ত তাপ। বরফ থেকে গলে পানি হচ্ছে, সেজন্য এটা বরফের সুপ্ত তাপ বা গলনের সুপ্ত তাপ। আর এটা হলো গিয়ে বাষ্পীভবনের সুপ্ত তাপ। কিসের সুপ্ত তাপ? বাষ্পীভবনের সুপ্ত তাপ। তার মানে এই প্রক্রিয়ায় মূলত তাপমাত্রা না বাড়লেও 100 ডিগ্রি সেলসিয়াস 100 ডিগ্রি সেলসিয়াসের পানি, 100 ডিগ্রি সেলসিয়াসের পানি কি হইতেছে? 100 ডিগ্রি সেলসিয়াসের জলীয় বাষ্প বা গ্যাসে পরিণত হচ্ছে। পানি যখন গ্যাসে পরিণত হয় তখন সেটার নাম কি হয়? জলীয় বাষ্প হয়। আচ্ছা, আমরা আপাতত শুধু বাষ্প লিখি। আচ্ছা, কি গ্যাস বলো, বাষ্প বলো, জলীয় বাষ্প বলো, যেটাই বলো একই কথা। তো মূলত এখানে পানি থেকে বাষ্প হলো, কিন্তু তাপমাত্রা 100 ডিগ্রি ছিল, 100 ডিগ্রি থাকলো। তাপমাত্রা এই যে দেখো 100 ডিগ্রি আছে না এখানে, তাহলে এখানে কি 100 ডিগ্রি থাকলো। এটা হচ্ছে গিয়ে বাষ্পীভবনের সুপ্ত তাপ। এরপরে আবার কি হয়েছে? যখন 100 ডিগ্রির গ্যাসে পরিণত হয়ে গেল বা বাষ্পে পরিণত হয়ে গেল, তখন সেই বাষ্পের পরিমাণ আবার বাড়তে শুরু করলো। তখন আবার সোজা হয়ে বাষ্পের তাপমাত্রা বাড়তে থাকলো। 100 ডিগ্রির বাষ্প থেকে 120 ডিগ্রির বাষ্পে পরিণত হবে, ঠিক আছে, 140 ডিগ্রির বাষ্পে পরিণত হবে। তার মানে আমরা দেখলাম যে সময় বনাম, এটাকে বলা হয় সময় বনাম তাপমাত্রার একটা গ্রাফ।
আমরা এই চ্যাপ্টারে বেশিরভাগ যদি দেখব সময় বনাম তাপমাত্রার একটা গ্রাফ, তো বা অনেক সময় হয় যে তাপ বনাম তাপমাত্রার গ্রাফও দেখতে পারি, অসুবিধা নাই। তো এই ক্ষেত্রে মূলত কি দেখা যায়, দেখা যায় যে আমরা 1 ডিগ্রি সেলসিয়াস, এইটা তো পানির ক্ষেত্রে দেখলাম, অন্য কোনো বস্তুর ক্ষেত্রে তার যে গলনাঙ্ক আছে সেই গলনাঙ্কে এসে দেখা যাবে যে একটা ফ্ল্যাট লাইন হয়ে গেছে, একটা আনুভূমিক বরাবর একটা সোজা লাইন হয়ে গেছে, তখন আর তাপমাত্রা বাড়তেছে না, উপরের দিকে যাচ্ছে না, তখন সেটাকে বলবো গলন হচ্ছে, গলছে, তখন একটা সেই অবস্থাকে বলা হয় সুপ্ততাপ, সেটা সুপ্ততাপ গ্রহণ করতেছে, ঠিক আছে, অবস্থার পরিবর্তন হচ্ছে। আবার যখন গিয়ে দেখবো একটু অনেক উপরে গিয়ে যে তরল থেকে বাষ্পে পরিণত হচ্ছে, তখন আমরা সেটাকে বলবো কি হচ্ছে, বাষ্পীভূত হচ্ছে, এবং এটা সেখানে সুপ্ততাপটা গ্রহণ করতেছে, অবস্থার পরিবর্তন হচ্ছে। তাহলে আশা করি তোমরা সুপ্ততাপ, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক এই বিষয়গুলো বুঝতে পারছো, এবং এগুলা রেখাচিত্রে যদি এরকম যদি চিত্রের মধ্যে আসে তাহলে তোমরা সেটা প্রশ্নের মধ্যে সহজে বুঝতে পারবা, ঠিক আছে। যদি প্রশ্ন চিত্র আঁকতে বলে তাহলে আশা করি চিত্রও আঁকতে পারবা। তাহলে এখন আমরা কিছু রিভার্স দেখব, এই যে আগে যেই ঘটনাগুলো পড়ছি এখন তার উল্টা ঘটনাগুলো পড়ব। কি পড়ব? উল্টা ঘটনাগুলো পড়ব। তো প্রথম যেটা ঘটনা সেটা হলো ঘনীভবন। সেটার নাম কি? ঘনীভবন। তো ঘনীভবন আসলে জিনিসটা কি একটু বোঝার চেষ্টা করি। আমরা সর্বশেষ কি পড়ছিলাম বলতো? যে তরল থেকে বাষ্পে পরিণত হয়, তরল থেকে বাষ্পে পরিণত হয়। তো তরল থেকে আমরা যদি এখন বাষ্প থেকে আবার তরলে পরিণত করতে চাই, কি থেকে? বাষ্প থেকে তরলে পরিণত করতে চাই। তুমি যদি আমরা হচ্ছে গিয়ে বাসার মধ্যে যখন রান্না করা হয় তখন কি দেখো, নিচে থেকে ধোঁয়া উঠতেছে, রান্নার এই যে তরকারি থেকে কিংবা ভাতের থেকে ধোঁয়া উঠতেছে, এর উপরে যদি নিয়ে একটু ঠান্ডা হচ্ছে কি একটা ঢাকনা দিয়ে রাখো, তখন দেখা যাবে যে ঢাকনার মধ্যে যেই বাষ্পটা ছিল সেই বাষ্পটা হচ্ছে গিয়ে বিন্দু বিন্দু আকারে ধারণ করছে। কি আকার ধারণ করছে? বিন্দু বিন্দু আকার। এরকম অনেক ঘটনা আমরা ঠান্ডা পানির বোতল আনলে দেখা যায় যে আশেপাশে জলীয় বাষ্পটা হচ্ছে গিয়ে কি হচ্ছে, এই বোতলের আশেপাশে এসে জমা হচ্ছে, তো পানি 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 হয়ে গেছে সেটা। এখন আমি যদি বলি এই ঘটনাটার নামটা কি, এই ঘটনার নাম হলো ঘনীভবন। এই ঘটনার নাম কি? ঘনীভবন। তো ইংলিশে এটাকে বলা হয় লিকুইফিকেশন, ঠিক আছে। আচ্ছা, তো তাহলে এটা কিসের বিপরীত? সেটা হচ্ছে গিয়ে বাষ্পীভবনের বিপরীত। সেটা কিসের বিপরীত? সেটা হচ্ছে বাষ্পীভবনের বিপরীত। কারণ বাষ্পীভবনে কি হয়? বাষ্পীভবনে হচ্ছে তরল থেকে বাষ্পে পরিণত হয়, আর এখানে কি হচ্ছে? বাষ্প থেকে তরলে পরিণত হচ্ছে। ঠিক একইভাবে কোনো তরল থেকে যখন আবার কঠিনে পরিণত হবে, আমরা তো কঠিন থেকে তরলে পরিণত হওয়ার ঘটনাকে বলছিলাম যে গলন, তাহলে তরল থেকে কঠিন আবার রিভার্স যদি যায়, উল্টা যায়, তখন কি বলবো সেটাকে? তখন সেটাকে বলবো কঠিনীভবন। সেটার নাম কি বলবো? কঠিনীভবন। ঘনীভবন মানে হচ্ছে বাষ্প থেকে আবার তরলে ব্যাক করা, আর তরল থেকে আবার কঠিনে ব্যাক করার নাম কি? কঠিনে ফিরে যাওয়া, সেটাকে বলা হয় কঠিনীভবন। আচ্ছা, আমরা পড়ছিলাম তো গলন মানে কঠিন থেকে তরলে পরিণত হওয়া, আর কঠিনীভবনে পড়লাম তরল থেকে গলনে পরিণত হওয়া। তাহলে কঠিনীভবন কিসের বিপরীত? গলনের বিপরীত ঘটনা, ঠিক আছে। এখন আমরা একটা জিনিস আগের স্লাইডে বলে আসছিলাম যে বাষ্পীভবন মানে আমরা পড়ছিলাম যে নির্দিষ্ট চাপে কোনো একটা তরল বাষ্পে পরিণত হবে, সেটাকে বলা হয় বাষ্পীভবন। আর বলছিলাম যে আরেকটা নাম আছে, আরেকটা জিনিস আছে, সেটা হলো বাষ্পায়ন। সেটার নাম কি? বাষ্পায়ন। তো বাষ্পায়ন জিনিসটা কি সেটা হচ্ছে এখন আমরা শিখব। তো একটা জিনিস আমি যদি আলাপ করি, যে যখন মনে করো গ্রীষ্মকাল, রোদ উঠেছে, তো পুকুরের পানির উপরের স্তর থেকে একটু একটু করে পানি দেখিও উপরে বাষ্প হয়ে চলে যায়। আমরা হয়তো বা অনেক সময় চোখে দেখা যায় না জিনিসটা, বাট নদী নালা খাল বিল সব জায়গা থেকেই বাষ্প কি এই যে পানিটা উপরে চলে যায়। এখন কিংবা আমরা এই জিনিসটা খেয়াল করতে পারি যে আমাদের মনে করো রাস্তার একটা ছোট গর্তের মধ্যে একটু পানি জমা ছিল, আজকে রোদ উঠছে, পানিটা হচ্ছে গিয়ে শুকিয়ে গেছে। কিভাবে শুকালো? পানিটা আমরা তো দেখছি যখন তরল থেকে বাষ্পে পরিণত হয় তখন সেটাকে বাষ্পীভবন প্রক্রিয়ায় একটা নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছাইতে হয়।
এটা নির্দিষ্ট তাপমাত্রা 100°C। কিন্তু ওই যে পুকুরের পানি কিংবা নদীর পানি কিংবা ওই যে রাস্তার ছোট গর্তের মধ্যে জমা থাকা যেই ছোট একটু পানিটা, ওইটা কি 100°C পরিণত হয়ে এরপরে হচ্ছে বাষ্পে পরিণত হয়? ওই রকম ঘটনা ঘটে না। ওইখানে মূলত ওই পানির উপরের লেয়ার যেটা আছে, পানির উপরের যেই লেয়ারটা আছে, উপরের যে স্তরটা আছে, সেখান থেকে একটু একটু করে পানি শুকায়, একটু একটু করে পানি বাষ্পে পরিণত হয়। তাহলে কোনো একটা তরল বস্তুর মধ্যে যখন শুধু উপরের স্তর থেকে একটু একটু করে তরল বাষ্পে পরিণত হয়, সেই ঘটনাকে বলা হয় বাষ্পায়ন। আর যখন পুরা মনে করো একদম তুমি আগুন ধরাই দিছো, আগুন দিয়ে হচ্ছে গিয়ে একটা হাঁড়ির মধ্যে আগুন ধরাইয়া কি করতেছো, পানি গরম করতেছো, তখন পানিতে 100°C পানিতে পরিণত হয়ে তখন বাষ্পে পরিণত হবে, ওইটা হবে বাষ্পীভবন। আর এই যে সূর্যের আলোর কারণে কিংবা হালকা তাপের কারণে কি হয়, উপরের স্তর থেকে পানিটা আস্তে আস্তে উপরের দিকে ওই যে বাষ্পে পরিণত হয়, সেটাকে কি বলা হয়, বাষ্পায়ন বলা হয়। তাহলে বাষ্পীভবন আর বাষ্পায়ন এই দুইটা ঘটনার মধ্যে আশা করি তোমরা পার্থক্যটা বুঝতে পারছো। তাহলে আসো বাষ্পায়নের আমরা একটু সংজ্ঞাটা পড়ি। সেটা হলো স্ফুটনাঙ্কে না পৌঁছে, আমরা যেই জিনিসটা বলছিলাম যে আমরা যখন এই যে পানিটা একদম 100°C পরিণত করে বাষ্পে পরিণত করি, তখন সেটা হচ্ছে বাষ্পীভবন। আর বাষ্পায়নের মধ্যে কি হয়, স্ফুটনাঙ্কে, স্ফুটনাঙ্ক মানে কি, যে তাপমাত্রায় গেলে তরল বাষ্পে পরিণত হয়, সেটা সেই তাপমাত্রাকে বলা হয় স্ফুটনাঙ্ক। তো কোনো জিনিস যদি স্ফুটনাঙ্কে না পৌঁছে, যে কোনো তাপমাত্রায়, কি তাপমাত্রায়, যে কোনো তাপমাত্রায় তরলের উপরিভাগ থেকে, যে কোনো তাপমাত্রায় তরলের উপরিভাগ থেকে ধীরে ধীরে বাষ্পে পরিণত হওয়ার সেই প্রক্রিয়াকে বলা হয় বাষ্পায়ন। তাহলে ভাইয়া যেই তিনটা জিনিস বলছিলাম, 1 নাম্বার স্ফুটনাঙ্কে পৌঁছাবে না, যে কোনো তাপমাত্রা এটা করতে পারে। এই যে আমাদের দিনের মধ্যে যে সূর্যের তাপের কারণে যেই তাপমাত্রা তৈরি হয়, সেই তাপমাত্রা কত ডিগ্রি আর হয়, 30 থেকে সর্বোচ্চ 40°C বা 50°C হতে পারে। কিন্তু পানির তো স্ফুটনাঙ্ক হচ্ছে 100°C, সেটা দ্বারা কাছেও যায় না। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে স্ফুটনাঙ্কে না পৌঁছে যে কোনো তাপমাত্রায় তরল থেকে, তরলের উপরিভাগ থেকে যখন বাষ্পে ধীরে ধীরে বাষ্পে পরিণত হয়, সেটাকে বলা হয় বাষ্পায়ন। তো বাষ্পায়নের মধ্যে কিছু জিনিস প্রভাব রাখে, যে কত দ্রুত বাষ্পায়ন হচ্ছে, বাষ্পায়নটা তাড়াতাড়ি হবে নাকি দ্রুত হবে, এই জিনিসের উপর কিছু জিনিসের প্রভাব আছে। যেমন যেই জিনিস এটা হচ্ছে কি, আচ্ছা আমরা সবচেয়ে ভালো একটা এক্সাম্পল হচ্ছে এই যে কাপড় যে শুকায়, কাপড় শুকানোটা বাষ্পায়নের কারণেই হয়। কাপড় শুকানোটা কিসের কারণে হয়, বাষ্পায়নের কারণে হয়। তো যখন আমাদের বাতাস চলাচল বেশি থাকে, যেদিন হচ্ছে গিয়ে বাতাস বেশি থাকে, তখন ওই দিন দেখিও এই কাপড়টা দ্রুত শুকিয়ে যায়। রোদ আছে, একই পরিমাণ রোদ আছে, কিন্তু একদিন বাতাস কম, সেদিন হচ্ছে কাপড়টা আস্তে আস্তে শুকাবে। আর একদিন একই পরিমাণ রোদ আছে কিন্তু বাতাস বেশি, তখন দেখবা যে কাপড়টা দ্রুত শুকাচ্ছে। তার মানে বাতাসের প্রবাহ কি করে, বাষ্পায়নের হার বাড়ায়। বাতাসের প্রবাহ যত বেশি হয়, বাতাস চলাচল যত বেশি হবে, বাষ্পায়নের হার তত বাড়বে। বাষ্পায়নের হার কত হবে, কি হবে, তত বাড়বে। এরপরে আসো তরলের উপরিভাগের ক্ষেত্রফল। তরলের উপরিভাগের ক্ষেত্রফল যত বেশি হবে, যত বিস্তৃত হবে, অর্থাৎ একটা নদীর উপর থেকে কিন্তু অনেক পানি হচ্ছে গিয়ে বাষ্প, যেহেতু নদীর উপরটা অনেক বড়, সাগরের উপরও দেখিও কিন্তু অনেক বিস্তৃত বিশাল সাগর থাকে, তো সেখান থেকে হচ্ছে গিয়ে অনেক পানি হচ্ছে গিয়ে বাষ্পীভূত হয়, সেটা গিয়ে আকাশে আবার ঘনীভবনের মাধ্যমে মেঘে পরিণত হয়, তাই না? তো তার মানে উপরিতলের ক্ষেত্রফলটা যত বেশি হবে, কি হবে, বাষ্পীভবনটা তত দ্রুত হবে। বাষ্পীভবন কি হবে, তত দ্রুত হবে। এরপরে আসো তরলের প্রকৃতি। তরলের স্ফুটনাঙ্ক যত কম, বাষ্পায়ন তত বেশি হয়। তরলের স্ফুটনাঙ্ক, যে জিনিস, পানি যে 100°C রূপান্তর হয়, কিছু কিছু তরল আছে সেগুলোতে 100°C কি হয় না, গ্যাসে পরিণত হয় না। ঠিক আছে, যেমন ধরো তেল তো 100°C গ্যাসে পরিণত হয় না, আরও বেশি হচ্ছে গিয়ে টেম্পারেচার লাগে। তো আমরা যেই জিনিসটা বলতে চাচ্ছিলাম, যেই বস্তুর স্ফুটনাঙ্ক কম, তার বাষ্পায়নটা দ্রুত হবে, তার বাষ্পায়নটা কি হবে, দ্রুত হবে। যেমন উদায়ী তরল, এখানে একটা উদাহরণ দেওয়া আছে, উদায়ী তরল, এগুলো হচ্ছে গিয়ে দ্রুত বাষ্পায়ন হয়। এরপরে আসো বাতাসের চাপ। তো বাতাসের চাপ, এতক্ষণ পর্যন্ত যেই তিনটা পড়ে আসছিলাম, অর্থাৎ বাতাসের প্রবাহ বেশি হলে বাষ্পায়ন বেশি হয়,
তরলের উপরিভাগের ক্ষেত্রফল বেশি হলে বাষ্পায়ন বেশি হয়। এরপরে পড়লাম কি তরলের প্রকৃতি, অর্থাৎ স্ফুটনাঙ্ক যদি বেশি হয়, স্ফুটনাঙ্ক যদি কম হয়, এটা আবার উল্টে এসে পড়ছি যে স্ফুটনাঙ্ক যদি কম হয় বাষ্পায়ন বেশি হয়। এখন যেটা পড়বো সেটাও হচ্ছে বাতাসের চাপ যদি কম হয় বাষ্পায়ন বেশি হবে, বাতাসের চাপ যদি কম হয় বাষ্পায়ন বেশি হয়। তার মানে শূন্য স্থানে বাষ্পায়নের হার সবচেয়ে বেশি। ঠিক আছে, এখন আসো উষ্ণতা। তরল এবং তরলের আশপাশে বাতাসের তাপমাত্রা যত বেশি হবে আমরা বুঝতেছি বাষ্পায়নের হার তত বেশি হবে। তরলের আশেপাশে যদি বাতাসের যে তাপমাত্রা সেটাকে উষ্ণতা বলি, তখন কি হবে, উষ্ণতা যত বেশি হবে বাষ্পায়ন তত দ্রুত হবে। এবং শেষে হচ্ছে কি বায়ুর শুষ্কতা। বায়ুর শুষ্কতা এই জিনিসটা মানে কি, বায়ুর শুষ্কতা মানে হলো যে ওই যেমন ধরো হচ্ছে গিয়ে শীতকালে কিন্তু বাতাস অনেক শুষ্ক থাকে, তাই না? আবার বর্ষাকালে তখন আবার বাতাস শুষ্ক কেন থাকে, কারণ জলীয় বাষ্প বাতাসের মধ্যে কম থাকে, এই জিনিসটাকে বলা হয় আর্দ্রতা কম থাকা। আবার যখন হচ্ছে বর্ষাকালে কি হয়, বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যায়, তার মানে কম শুষ্ক, সেটাকে বলা হয় আর্দ্রতা বেড়ে গেছে। তার মানে তখন আর্দ্রতা বেড়ে যায় বা জলীয় বাষ্প বেড়ে যায়, তখন কি হয়, বাষ্পায়নটা কমে যায়। আবার শুষ্কতা বাড়লে বাষ্পায়নটা বেড়ে যায়। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে এই প্রভাবগুলো থেকে এমসিকিউ আসে অনেক, বা হচ্ছে গিয়ে প্রশ্ন আসে শীতকালে কেন দ্রুত কাপড় শুকায়, বর্ষাকালে কেন আস্তে আস্তে কাপড় শুকায়। তখন তোমাদের বলতে হবে যে শীতকালে হচ্ছে এই যে শুষ্কতা বেশি থাকে, বর্ষাকালে শুষ্কতা কম থাকে, সেজন্য হচ্ছে বর্ষাকালে আস্তে আস্তে শুকায়, শীতকালে দ্রুত শুকায়। এখন আসো আমরা খুবই গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারের যেই অংশটা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বলতে পারো, সবচেয়ে বেশি যেই অংশটা থেকে প্রশ্ন আসে সেই জিনিসটা পড়বো, সেটা হলো আপেক্ষিক তাপ। সেটা কি আপেক্ষিক তাপ? আপেক্ষিক তাপ মানে হলো, আমরা একটু আগে পড়ছিলাম না যে সুপ্ত তাপ। সুপ্ত তাপ মানে কি? সুপ্ত তাপ মানে হলো অবস্থার পরিবর্তনের জন্য 1 কেজি বস্তুর যেই পরিমাণ তাপের প্রয়োজন হয় সেটাকে বলা হয় সুপ্ত তাপ। ঠিক একইভাবে এখন অবস্থার পরিবর্তন করব না, এখন তাপমাত্রার পরিবর্তন করব। কিসের পরিবর্তন করব? তাপমাত্রার। তো এখন আমরা বলবো যে 1 কেজি বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে, 1 কেজি বস্তুর তাপমাত্রা, এখন তো তাপমাত্রা বাড়াবো, কতটুকু তাপমাত্রা বাড়াবো সেটাও বলে দিতে হবে। আমরা সাধারণত সংজ্ঞার সময় একক আকারে বলি, তার মানে 1 ডিগ্রি কেলভিন, 1 কেলভিন, কারণ কেলভিন হলো এসআই একক বা আন্তর্জাতিক একক, সেজন্য তাপমাত্রায় আমরা কি বলবো, সংজ্ঞার মধ্যে বলবো 1 কেলভিন তাপমাত্রা বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়। তার মানে আপেক্ষিক তাপ এই জিনিসটা একটা তাপ, তো সেটা কিসের সাপেক্ষে? 1 কেলভিন বাড়াতে এবং 1 কেজি বস্তুর, এই দুইটা জিনিস, 1 কেজি বস্তুর 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেটাকে বলা হয় আপেক্ষিক তাপ। তাহলে আসো আমরা একটু সংজ্ঞাটা পড়ে ফেলি, যেহেতু জিনিসটা বুঝে ফেলছি আমরা এখন। তাহলে আপেক্ষিক তাপ আমরা ইংলিশে বলা হয় স্পেসিফিক হিট। স্পেসিফিক হিট হলো কোনো পদার্থের 1 কেজি বোর্ডের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে, কতটুকু তাপমাত্রা বাড়াতে? 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই পদার্থের আপেক্ষিক তাপ বলা হয়। যেহেতু ইংরেজিতে এটাকে বলা হয় স্পেসিফিক হিট, সেজন্য আমরা এস দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি? এস দ্বারা প্রকাশ করি। তাহলে আমি একটু বড় করে তোমাদের সংজ্ঞাটা লিখে দিই। তাহলে এস কি? এস সমান হলো কি প্রয়োজন হবে? তাপের প্রয়োজন হবে। তাপকে কিভাবে প্রকাশ করা হয়? কিউ দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, তাহলে এখন আমরা আসব যে কিসের সাপেক্ষে 1 কেজির তাপমাত্রা বাড়াতে, তাপ বাড়াতে। তো 1 কেজির জন্য 1 কেজির, তার মানে কি করব, নিচে কেজি অর্থাৎ এম মাস দ্বারা ভাগ করব, এম দ্বারা ভাগ করব, ভর দ্বারা ভাগ করব, যেটাই বলো। আর কি পরিবর্তন করব? তাপমাত্রা পরিবর্তন করব। তাপমাত্রাকে টি দ্বারা প্রকাশ করা হয়, আর তাপমাত্রার পরিবর্তনকে ডেল টি দ্বারা প্রকাশ করা হয়। ডেল টি মানে কি? টি2 মাইনাস টি1, টি2 মাইনাস টি1। তাহলে এম ইন্টু টি2 মাইনাস টি1, এটা হলো আপেক্ষিক তাপের সূত্র। এটা কি? আপেক্ষিক তাপের সূত্র। তার মানে কিউ বাই এম ইন্টু টি2 মাইনাস টি1, কিউ বাই এস ইজ ইকুয়াল টু কিউ বাই এম ইন্টু টি2 মাইনাস টি1। এখান থেকে আমরা কোনো জিনিসের যদি আপেক্ষিক তাপ দেওয়া থাকে, সেই আপেক্ষিক তাপ ব্যবহার করে আমরা কতটুকু, এই যে মনে করে আমি যদি বলি পানির তাপমাত্রা তুমি 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করবা,
বা 50 ডিগ্রি সেলসিয়াসে আসে সেটা 60 ডিগ্রি সেলসিয়াসে নিবা, কতটুকু তাপের প্রয়োজন। তখন তোমার আপেক্ষিক তাপ, যদি পানির আপেক্ষিক তাপ জানা থাকে তাহলে কতটুকু তাপের প্রয়োজন, তাপ তো হচ্ছে গিয়ে কিউ, কিউ সমান কি হবে, এই এস এর সঙ্গে নিচের অংশটা গুণ হবে না, আর গুণনের মাধ্যমে কিউকে জায়গায় রাখলাম, আর এই নিচের জিনিসটা এই এস এর সঙ্গে গুণ হবে, তাহলে এস এম ইন্টু টি টু মাইনাস টি ওয়ান। টি টু মাইনাস টি ওয়ান মানে কি, টি টু হলো চূড়ান্ত তাপমাত্রা আর টি ওয়ান হলো আদি তাপমাত্রা। ঠিক আছে, এই দুইটা সূত্র মুখস্থ রাখা একদম ফরজ। এস সমান কিউ বাই এম ইন্টু টি টু মাইনাস টি ওয়ান, আর কিউ সমান এম এস বলতে পারো বা এস এম বলো, যেটাই বলো, গুণের ক্ষেত্রে আগে আর পরে আসা কোনো ব্যাপারই না, এম এস ইন্টু টি টু মাইনাস টি ওয়ান। এম এস অনেক অধিকাংশ সময় তোমাদের বইয়ের হয়ে লেখা হচ্ছে কি এম এস, সেজন্য আমি একটু এম এসই লিখে দিই, এম এস লিখা যা আর এস এম লিখা একই জিনিস, এম এস ইন্টু টি টু মাইনাস টি ওয়ান। এম মানে হলো ভর, এস মানে হলো আপেক্ষিক তাপ, আর টি টু মানে হলো গিয়ে চূড়ান্ত তাপ, টি ওয়ান হলো গিয়ে আদি তাপমাত্রা। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা হলো আমরা দুইটা গুরুত্বপূর্ণ সূত্র শিখলাম। এখন আসো আমরা একটা জিনিস শিখি। আমরা তো তাপ, তাপ মানে আমরা জানতাম যে শক্তি, তাহলে তাপের একক হচ্ছে জুল, তাপের একক কি জুল। আর নিচে কি ভাগ আছে, ভাগ আকারে আছে এম, এম এম এর এম মানে কি, এম এর একক কি, এম মানে তো ভর, ভরের একক হচ্ছে কেজি, তাহলে জুল আর কেজি। আর টি টু মাইনাস টি ওয়ান মূলত তাপমাত্রার পরিবর্তন, তাপমাত্রা কিসের দ্বারা পরিমাপ করা হয়, কেলভিন দ্বারা পরিমাপ হয়, তাহলে জুল পার কেজি পার কেলভিন। এটা কি এই জায়গা থেকে আসছে কি, এস এর একক হচ্ছে জুল পার কেজি পার কেলভিন। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন তোমাদের মনে রাখা সহজ হবে, এককটা যদি ভুলেও যাও তাহলে তোমরা সূত্র থেকেই বের করতে পারবা, উপরে আছে জুল, নিচে আছে কেজি আর কেলভিন, তাহলে জুল পার কেজি পার কেলভিন, এটা হচ্ছে আপেক্ষিক তাপের একক। ঠিক আছে, এখন আসো আমরা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস শিখবো, সেটা হলো তাপ ধারণ ক্ষমতা। সেটা কি, তাপ ধারণ ক্ষমতা। তো তাপ ধারণ ক্ষমতাকে ইংলিশে বলা হয় হিট ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি থেকে আসছে সি, তাহলে সি সমান কি। আচ্ছা, আগে তাপ ধারণ ক্ষমতা জিনিসটা কি সেটা আমরা বুঝি। আমরা আপেক্ষিক তাপ শিখছিলাম কি, 1 কেজি বরের বস্তুকে 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়। আর সি তাপ ধারণ ক্ষমতা হলো কেজি টেজি কিছু নাই, শুধু 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়। তাহলে কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেটাকে বলা হয় তাপ ধারণ ক্ষমতা। তাহলে আমরা কি লিখতে পারি, সি সমান কিউ বাই এম, সরি সি এম কিউ বাই ডেল টি। আমরা আপাতত ওই সূত্রের প্রতিপাদনের দরকার নাই, আমরা হচ্ছে গিয়ে সরাসরি সূত্রটা যেটা দেওয়া আছে সেটাই মনে রাখতে পারি, সি সমান এম মানে ভর আর এস মানে হলো আপেক্ষিক তাপ। তাহলে তাপ ধারণ ক্ষমতা সি সমান, সি কেন বলছি, তাহলে ইংলিশে বলা হয় হিট ক্যাপাসিটি, ক্যাপাসিটি থেকে আসছে সি, সি সমান এম ভর ইন্টু আপেক্ষিক তাপ, ভর ইন্টু কি আপেক্ষিক তাপ। আচ্ছা, তাহলে আমরা তাপ ধারণ ক্ষমতায় একটা জিনিস কমে যাচ্ছে, সেটা হলো কেজি আর এখানে হিসাবে আসছে না, যে 1 কেজি বোর্ডের জন্য, কারণ প্রতি কেজি যখন আমরা হিসাব করব তখন পার কেজি আমাদের লিখতে হবে। এখন তো আর প্রতি কেজিতে আমরা হিসাব করছি না, সেজন্য তাপ ধারণ ক্ষমতার একক হচ্ছে জুল পার কেজি, জুল পার কেজি, সরি জুল পার কেলভিন। আমরা কি পরিমাণ তাপের প্রয়োজন হচ্ছে, কিউ বাই ডেল টি। আচ্ছা, আমি একটু প্রতিপাদন করে দেখাই, তখন তোমাদের কাছে আরো ক্লিয়ার হবে। সি আমরা সমান কি বলছিলাম, সি সমান হচ্ছে 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, তাহলে কিসের প্রয়োজন হচ্ছে, তাপ, তাহলে তাপ হচ্ছে কিউ, কিউ বাই কতটুকু তাপমাত্রার পরিবর্তন, 1 কেলভিন, তার মানে তাপমাত্রার পরিবর্তন হতে হবে, তার মানে ডেল টি, ডেল টি মানে হচ্ছে টি টু মাইনাস টি ওয়ান, টি টু মাইনাস টি ওয়ান, এটা হচ্ছে গিয়ে ঘটনা। তো এইটা হচ্ছে গিয়ে সি এর আসল সূত্র, কিউ বাই টি টু মাইনাস টি ওয়ান। এখন আসো তোমাদের একটা যে মজা দেখাই, যে
আমি যদি এই সূত্রটা অনেকটা হচ্ছে আপেক্ষিক তাপের সূত্রের মতো না, অনেকটা কিসের সূত্রের মতো? আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপের সূত্রে কি ছিল? এস সমান কিউ বাই এম ইন্টু টি2 মাইনাস টি1। শুধু নিচে একটা এম ছিল, শুধু একটা নিচে কি ছিল? এম ছিল, কারণ ওইখানে আমরা 1 কেজির হচ্ছে গিয়ে আমরা পরিবর্তন ঘটাচ্ছি, সেজন্য একটা নিচে একটা এম ছিল। তাহলে এইখানে যদি আমরা একটা নিচে এম দিয়ে দেই, সি সমান কিউ বাই এম, একটা নিচে যদি নিচে দেওয়া মানে কি ভাগ করতেছি, এম ইন্টু টি2 মাইনাস টি1 করি, তাহলে নিচে যদি একটা এম আনি, উপরেও তো একটা নিচে যদি ভাগ করি উপরে গুণ করব, তাহলে তো কাটা চলে যাবে। কি চলে যাবে? কাটা চলে যাবে, অর্থাৎ ব্যালেন্স থাকবে, সমীকরণের মধ্যে ব্যালেন্স থাকবে। তাহলে এম আসলো, আর এই কিউ বাই এম ইন্টু টি2 মাইনাস টি1 মানে কি? এটার মানে হলো এস, এটার মানে কি? আপেক্ষিক তাপ। তাহলে এই জায়গা থেকে আসছে সি সমান এম, আর এই পুরা জিনিসটার পরিবর্তে আমরা লিখতে পারি এস। বুঝতে পারছো সি সমান কেন এম এস? বলবা ভাইয়া তো প্রথমে তো বললেন এখানে কোনো কেজির হিসাবই নাই, তাহলে এখানে সি সমান এম এস আসলো আবার কোথা থেকে? এম মানে তো ভর, এস মানে হচ্ছে আপেক্ষিক তাপ, এগুলোর সম্পর্ক কি? মূল যিনি ঘটনা ছিল তো যে 1 কেলভিন তাপমাত্রা কোনো বস্তুর 1 কেলভিন তাপমাত্রা বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, তার মানে এখানে শুধু থাকবে তাপমাত্রার পরিবর্তন আর তাপ। তাহলে আসলে সূত্রের মধ্যে সি সমান, অর্থাৎ তাপ ধারণ ক্ষমতা সি সমান কিউ বাই টি2 মাইনাস টি1 ছিল। সেখান থেকে আমরা নিচে একটা এম গুণ করে এস অর্থাৎ আপেক্ষিক তাপের সাথে আমরা সম্পর্ক স্থাপন করছি। এখানে এস বানাইছি, এস এর সংজ্ঞা সূত্রটা তৈরি করছি, আর যেহেতু নিচে একটা ভাগ মানে এম কি করতে হয়েছে? ভাগ করতে হয়েছে, সেজন্য উপরে একটা এম গুণ করে দিছি। এই জায়গা থেকে আসছে এম এস। সি সমান কি? এম এস। বুঝতে পারছো আশা করি। তাহলে আমাদের তাপ ধারণ ক্ষমতার একক কি হবে? তাপ ধারণ ক্ষমতার একক হবে জুল পার কেলভিন। জুল পার কেলভিন। ঠিক আছে, এখন আসো আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস পড়বো, সেটা হলো ক্যালোরিমিতির মূলনীতি। সেটা কি? ক্যালোরিমিতির মূলনীতি। তো ক্যালোরিমিতির মূলনীতি মানে হচ্ছে কোনো, আমরা এই জিনিসটা প্রথম পর্বে ইতিমধ্যে পড়ছিলাম, যে কোনো একটা দুটো বস্তুকে যদি আমরা একসাথে রাখি, তাহলে বস্তু দুটার মধ্যে তাপের আদান প্রদান ঘটবে, এবং উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে তাপ প্রবাহিত হতে থাকবে, যতক্ষণ না পর্যন্ত দুইটা বস্তুর তাপ সমান হচ্ছে। দুইটা বস্তুর তাপমাত্রা সমান হচ্ছে, দুইটা বস্তুর তাপমাত্রা কি হচ্ছে? সমান হচ্ছে। তাহলে আমরা এইখানে দুইটা মূলনীতি আছে। এক নাম্বার হলো বেশি তাপমাত্রার বস্তু কম তাপমাত্রার বস্তুকে তাপ দিতে থাকবে যতক্ষণ না উভয় বস্তুর তাপমাত্রা সমান হচ্ছে। আমরা এটা তো শিখেই আসছে যে বেশি তাপমাত্রার বস্তু কম তাপমাত্রার বস্তুকে তাপ দিতে থাকবে যতক্ষণ না তাপমাত্রা কি হচ্ছে? সমান হচ্ছে। আর আরেকটা জিনিস হলো উত্তপ্ত বস্তু যে পরিমাণ তাপ ত্যাগ করে, অর্থাৎ একটা মনে করো যে লোহার উত্তপ্ত বস্তু আমি হচ্ছে গিয়ে পানির মধ্যে ছেড়ে দিলাম, তো কি হবে? বেশি তাপমাত্রার উত্তপ্ত লোহার বলটা আছে, বলটা থেকে তাপ প্রবাহিত হতে থাকবে, পানি গরম হতে শুরু করবে। তার মানে তাপ গ্রহণ করতেছে? পানি তাপ গ্রহণ করতেছে। তো পানি যে পরিমাণ তাপ গ্রহণ করবে, কতটুকু পরিমাণ তাপ গ্রহণ করতে পারবে? ওই বস্তুটা যে পরিমাণ তাপ ছাড়বে, ওই লোহার বলটা যে পরিমাণ তাপ ছাড়বে, ঠিক ততটুকু পরিমাণিত তাপমাত্রা বা তাপ কে গ্রহণ করবে? পানি গ্রহণ করবে। ঠিক আছে, তার মানে এই জায়গা থেকে আসে তাপ ত্যাগ সমান তাপ গ্রহণ। উত্তপ্ত বস্তুটা যে পরিমাণ তাপ ত্যাগ করবে, শীতল বস্তুটা ঠিক ততটুকু পর্যন্ত মানে ততটুকু তাপই গ্রহণ করতে পারবে। ঠিক আছে, আচ্ছা। তাহলে আমরা গুরুত্বপূর্ণ আজকে অনেকগুলো জিনিস শিখছি, আজকে লাস্ট টপিকে চলে আসছি। তার মানে কি কি পড়লাম একটু রিভাইজ করে ফেলি, এরপরে আমরা ম্যাথে যাব। তো প্রথমে আমরা শিখছিলাম যে বিভিন্ন বস্তুর, একটা বস্তু বিভিন্ন বা পদার্থের বিভিন্ন অবস্থা, কঠিন, তরল, বায়বীয়, এবং কঠিনের মধ্যে তাপ দিলে কি হয়, সুপ্ত তাপ শিখছি। এরপরে হচ্ছে গিয়ে গলনাঙ্ক শিখছি। এরপরে আমরা তরলকে কিভাবে বাষ্পে পরিণত হয়, বাষ্পীভবনের সুপ্ত তাপ, এগুলো শিখছি। এরপরে আমরা এসে শিখলাম ঠিক এর উল্টা ঘটনাগুলা, কঠিনীভবন, ঘনীভবন এবং বাষ্পায়ন নামে নতুন একটা জিনিস শিখছি, এবং বাষ্পায়নে কোন কোন জিনিস প্রভাব রাখে সেগুলো আমরা শিখছি। এরপরে এসে নতুন দুইটা আরো জিনিস শিখলাম। একটা হলো স্পেসিফিক হিট, বাংলায় যেটাকে বলা হয় আপেক্ষিক তাপ,
আপেক্ষিক তাপ স্পেসিফিক হিট এস এর সূত্র শিখলাম এস সমান কিউ বাই এম ইন্টু টি টু মাইনাস টি ওয়ান। এরপরে আমরা শিখছি তাপ ধারণ ক্ষমতা হিট ক্যাপাসিটি সি সমান এম এস, এবং সেই সি সমান এম এসটা কোন জায়গা থেকে আসছে সেটাও আমরা দেখাই দিছি। ঠিক আছে, এগুলার এককও আমরা শিখছি। এখন এরপরে এসে আমরা শিখলাম ক্যালোরিমিতির মূলনীতি। এই সূত্র দিয়ে যে পরিমাণ তাপ গ্রহণ করবে ঠিক ততটুকু পরিমাণ তাপ ত্যাগ, যে পরিমাণ তাপ ত্যাগ করবে ঠিক ততটুকু পরিমাণ তাপ গ্রহণ করবে। এটা হচ্ছে গিয়ে এই ইকুয়েশনটা হচ্ছে ক্যালোরিমিতির মূলনীতি। ঠিক আছে, এখন এসে আমরা যেই জিনিসটা শিখবো সেটা হলো, আমি যখন পড়ানোর মধ্যে স্ফুটনাঙ্ক আর গলনাঙ্ক পড়াচ্ছিলাম তখন আমি বারবার বলছিলাম যে সেটা নির্দিষ্ট চাপে বলতে হবে, কারণ চাপ পরিবর্তন হলে বস্তুর গলনাঙ্ক কিংবা স্ফুটনাঙ্ক পরিবর্তন হয়। চাপ পরিবর্তন হলে কি হয়? গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক পরিবর্তন হয়। তাহলে আমরা প্রথমে দেখব যে গলনাঙ্কের উপর চাপের কীরকম প্রভাব পড়ে। আচ্ছা, তো আমরা একটা সহজভাবে যদি বুঝি যে মনে করে একটা বরফকে সাধারণ অবস্থায় রাখলে যে পরিমাণ সময় লাগবে সেটা গলতে, তুমি যদি সেই বরফটাকে যদি চেপে ধরো বা খুব বল প্রয়োগ করো তখন কি হবে? চাপ বেশি দিলে বরফটা দ্রুত গলা শুরু করবে। বরফটা কি হবে? দ্রুত গলা শুরু করবে। তার মানে আমরা চাপ দিলে গলনাঙ্ক বাড়ে। চাপ দিলে কি হয়ে যায়? আচ্ছা, চাপ দিলে গলনাঙ্ক বাড়ে না, খুব এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। চাপ দিলে দ্রুত গলে যায়। চাপ দিলে কি হয়? দ্রুত গলে যায়। দ্রুত গলা জিনিসটা মানে কি? কম তাপমাত্রায় গলে যাচ্ছে। দ্রুত গলা মানে কি? কম তাপমাত্রায় গলে যাচ্ছে। আর তার মানে গলনাঙ্ক জিনিসটা কি? তাপমাত্রা। তার মানে কম তাপমাত্রায় গলে যাচ্ছে মানে হচ্ছে গলনাঙ্ক কমে যাচ্ছে। আবার একবার বলি যে আমরা একটা বরফকে স্বাভাবিকভাবে রাখলে যতক্ষণে গলবে, আমরা যদি চেপে ধরি তার অনেক দ্রুত গলে যাবে, অনেক দ্রুত গলে যাবে, তাই না? তাহলে আমরা চাপ দেওয়ার কারণে দ্রুত গলে গেল। এখন এটা তো গলন দ্রুত হলে এটা বলতে পারে। গলনাঙ্ক কি? গলনাঙ্ক আমরা বলছিলাম এটা তাপমাত্রা। তার মানে আগে যত বেশি তাপমাত্রায় সেটা গলতো, এখন কম তাপমাত্রায় সেটা গলে যাচ্ছে। কম তাপমাত্রায় কি হচ্ছে? গলে যাচ্ছে। ঠিক আছে, তার মানে কম তাপমাত্রায় গলা মানে কি? গলনাঙ্ক কমে গেল। বস্তুটা গলনাঙ্ক কি হয়ে গেল? কমে গেল। তার মানে চাপ বাড়লে গলনাঙ্ক কমে যায়। এটার উদাহরণ দুইটা পড়ব। এক নাম্বার, বরফ জোড়া লাগার প্রক্রিয়া। বরফ জোড়া লাগার প্রক্রিয়া মানে কি? কোনো জায়গায় মানে দুইটা বরফকে যদি একসাথে চেপে দিলে চাপের স্থানে গলনাঙ্ক কমে যায়। কারণ চাপ দিলে কি বলছি আমরা? চাপ প্রয়োগ করলে গলনাঙ্ক কমে যায়, অর্থাৎ দ্রুত গলে যায়। ফলে বরফ গলতে শুরু করে। আবার চাপ সরিয়ে নিলে গলনাঙ্ক আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। তখন আবার দুইটা জোড়া লেগে যায়। দুইটা বরফকে যদি এভাবে চেপে ধরার কারণে গলনাঙ্ক কমে গেছে, সেজন্য হচ্ছে সেটা গলতে শুরু করছে। এখন পানিটা আবার চাপা হচ্ছে গিয়ে চাপ দেওয়া সরাই ফেলছো, তখন কি হচ্ছে? আবার তাপমাত্রা গলনাঙ্ক বেড়ে গেছে, তখন আবার সেটা জোড়া লেগে গেছে। ঠিক আছে, আচ্ছা। আবার যদি আমরা হচ্ছে গিয়ে কোনো একটা তার দিয়ে বরফ কাটার চেষ্টা করি, তাহলে তার দিয়ে যদি হচ্ছে দুই দিকে হচ্ছে চাপ দেই, তাহলে বরফটাতে কি দেখা যাবে? যে সেই জায়গার চাপের পরিমাণ বেড়ে গেছে এবং বরফটা কম তাপমাত্রায় গলতে শুরু করছে। তাহলে এটা আমরা কি শিখলাম? এটা শিখলাম হচ্ছে গলনাঙ্কের উপর চাপের প্রভাব। এখন আমরা দেখব যে স্ফুটনাঙ্কের উপর চাপের প্রভাব। তো একইভাবে বায়ুতে হচ্ছে গিয়ে গলনাঙ্ক যেরকম কমে যায়, অর্থাৎ কম তাপমাত্রায় গলতে শুরু করে চাপ দিলে, একইভাবে চাপ দিলে কম তাপমাত্রায় স্ফুটতে থাকে। কি হতে থাকে? স্ফুটনাঙ্ক হচ্ছে গিয়ে চাপ দিলে, আমরা একটু রিক্যাপ করি, আমরা হচ্ছে গিয়ে কী পড়ছিলাম? গলনাঙ্ক কি হয়? কোনো জায়গায় চাপ দিলে কম তাপমাত্রায় গলে যায়, তাহলে গলনাঙ্ক কমে গেল। এখন আসো, কোনো জায়গায় আমরা চাপ কমিয়ে দিছি, উল্টা ঘটনা ঘটবে। কোনো জায়গায় কি হবে? চাপ কমিয়ে দিছি, তাহলে সেই জায়গাতে ফুটতে দেরি হবে। ফুটতে কি হবে? দেরি হবে। এখন ফুটতে দেরি হওয়া মানেটা কি? ফুটতে দেরি হওয়া মানে বেশি তাপমাত্রায় কি হবে? বেশি তাপমাত্রায় কোনো জিনিস ফুটতে শুরু করবে, অর্থাৎ স্ফুটনাঙ্ক বেড়ে যাবে। একটা মজার জিনিস আমরা যদি শেয়ার করি, প্রেসার কুকারের মধ্যে যখন রান্না করা হয় তখন আসলে কি হয়? তখন মূলত চাপটা হচ্ছে গিয়ে এই যে ভিতরের বাতাসটার কারণে প্রেসার কুকারের মধ্যে, প্রেসার তো নামই বুঝতেছি, প্রেসার মানে হচ্ছে চাপ, তো প্রেসার কুকারের মধ্যে চাপটা বেড়ে যায়। চাপটা কি হয়? চাপ বেড়ে যায়। তখন কি হয়? চাপ বাড়লে স্ফুটনাঙ্ক বেড়ে যায়। বেশি তাপমাত্রায় ফুটতে শুরু করলে চাপ বাড়লে কি হয়? বেশি তাপমাত্রায় ফুটতে শুরু করে।
তখন যদি পানি কম তাপমাত্রা 100 ডিগ্রিতে পানি ফুটা শুরু করতো, তাহলে সেই পানিটা ওই খাবারকে সিদ্ধ করতে পারতো না। এখন ধরো পানিটা হচ্ছে কি 120 ডিগ্রি সেলসিয়াসে ফুটতেছে, এখন পানিটা কি করতেছে 120 ডিগ্রি সেলসিয়াসে ফুটতেছে, তার মানে ওই পানিটা ওই খাবারের মধ্যে দ্রুত খাবারটাকে কি করতে পারতেছে, সিদ্ধ করতে পারতেছে। আমাদের তো প্রেসার কুকারের মূল উদ্দেশ্য হচ্ছে খাবারটাকে দ্রুত সিদ্ধ করা। তাহলে প্রেসার কুকারে মূলত কি হয়, চাপ বাড়ার কারণে স্ফুটনাঙ্ক বেড়ে যায়। আগে উল্টা দেখছিলাম যে চাপ বাড়ালে গলনাঙ্ক কমে, আর এখন স্ফুটনাঙ্কের বেলা এসে দেখলাম যে চাপ বাড়ালে স্ফুটনাঙ্কটা বেড়ে যায়। স্ফুটনাঙ্ক কি হয়ে যায়, বেড়ে যায়। এবং প্রেসার কুকারের ক্ষেত্রে কি হয়, এই যে চাপ বাড়ানোর মাধ্যমে স্ফুটনাঙ্কটা বাড়ানো হয়, যার কারণে দ্রুত খাবারটা সিদ্ধ হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা। তাহলে এখন আমরা হচ্ছে কি তা উল্টা আর কি করতে পারে, তাহলে চাপ কমালে স্ফুটনাঙ্ক কমে যাবে, ওরা কম তাপমাত্রায় জিনিসটা ফুটতে শুরু করবে, কম তাপমাত্রায় তরল ফুটতে শুরু করবে। তাহলে আসো, এই যে পাহাড়ের মধ্যে যখন যায় পর্বত আরোহীরা, তখন কি হয়, তখন পাহাড় বা পর্বত আরোহীরা যখন যায় পাহাড়ের উপরে, তখন সেখানে চাপ কম থাকে, পাহাড়ের উপরে বাতাসের চাপ কম থাকে, ফলে পানি 100 ডিগ্রি এর চেয়ে অনেক কম তাপমাত্রায় ফুটতে শুরু করে। তো পানি যদি 100 ডিগ্রিতেই হচ্ছে গিয়ে ফুটলে আস্তে আস্তে ফুটে সিদ্ধ হয় খাবার, এখন 100 ডিগ্রি থেকে যদি আরও কমে যায়, তাহলে কি সেটা ফুটানো সম্ভব হবে, খাবারটাকে সেদ্ধ করা সম্ভব হবে? তখন তাদের খাবারটাকে সেদ্ধ করতে আরও বেশি সময় লাগে। ঠিক আছে, পর্যাপ্ত মানে এইটা হচ্ছে গিয়ে। আর প্রেসার কুকারে কি হয়, চাপ বাড়ানোর কারণে স্ফুটনাঙ্ক দেরিতে আসে, অর্থাৎ দেরিতে ফুটতে শুরু হয়, যার কারণে খাবারটা দ্রুত সিদ্ধ হয়ে যায়। আচ্ছা, এই দুইটা জিনিস হচ্ছে গিয়ে আমরা চাপের হচ্ছে গিয়ে স্ফুটনাঙ্কের উপর চাপের প্রভাব শিখলাম, এটা গলনাঙ্কের উল্টা। আচ্ছা, এখন লাস্টে যে জিনিসটা সেটা হলো গ্যাসের উপর চাপের প্রভাব। তো গ্যাসের উপর চাপ প্রয়োগ করলে গ্যাসকে মূলত কি করে ফেলে, যখন গ্যাসকে চাপ দেই, চাপ দেওয়ার মাধ্যমে সিলিন্ডারের মধ্যে ঢুকানো হয় চাপ দিলে, তো এটা হচ্ছে কি, যখন কোনো গ্যাসকে খুব বেশি চাপ দেওয়া হয়, তখন খুব সহজে সেটা তরলে পরিণত হয়। কিসে পরিণত হয়, গ্যাসকে যদি খুব কম্প্রেস করা হয়, চাপ দেওয়া হয়, তখন সেটা কিসে পরিণত হয়, এই যে সিলিন্ডারের মধ্যে কিন্তু তরল গ্যাসে পড়তে থাকে। বা হচ্ছে গিয়ে আমরা অনেক সময় সিএনজি যেই গ্যাসগুলো নেওয়া হয়, সেগুলো হচ্ছে গিয়ে কিন্তু কিসের মধ্যে, গ্যাস আকারে থাকে, কিন্তু কম্প্রেস করে যখন ভিতরে ঢুকানো হয়, তখন সেটা আস্তে আস্তে তরলে পরিণত হয়। ঠিক আছে, তাহলে এই যে তরলীকরণ প্রক্রিয়ায় প্রচুর তাপ তৈরি হয়, যা সুনির্দিষ্ট প্রক্রিয়া সরাতে হয়। তার মানে আমরা কি শিখলাম, যে গ্যাসকে যদি চাপ দেওয়া হয়, তাহলে খুব সহজে সেটা তরলে পরিণত করা যায়। তাহলে থিওরি ছিল এইটুক পর্যন্ত। আমরা থিওরির মাঝখানে একদম ম্যাথ কীভাবে করতে হয়, সূত্র সব শিখে ফেলছি। এখন আমরা আসে কিছু অঙ্ক করবো ইনশাল্লাহ। তাহলে শুরু করি। আমাদের প্রথম যে অঙ্কটা, সেটা ঢাকা বোর্ড 2018 সালে আসছিল। কি প্রশ্ন আসছিল, যে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জ্বলন্ত একটি চুলার পাশে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 3 কেজি ভরের একটি কঠিন বস্তু রাখা হয়েছে। আচ্ছা, তো চুলার তাপমাত্রা কত, 200 ডিগ্রি সেলসিয়াস, আর চুলার পাশে যেই বস্তুটাকে রাখা হয়েছে সেটা হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, ফলে নির্দিষ্ট সময় পর তার তাপমাত্রা 86 ডিগ্রি ফারেনহাইট, 86 ডিগ্রি ফারেনহাইট। প্রথমে তাপমাত্রা বলছে ডিগ্রি সেলসিয়াসে, পরেরটা বলছে ফারেনহাইটে, অসুবিধা নাই। তো বস্তুটির উপাদানের আপেক্ষিক তাপ দেওয়া আছে 361 জুল পার কেজি পার কেলভিন, আপেক্ষিক তাপ দেওয়া আছে। বরফের গলনের সুপ্ত তাপ দেওয়া আছে। এখন আমাদের প্রথমে কি বুক করতে বলছে, যে বস্তুটির তাপমাত্রা এই যে 86 ডিগ্রি ফারেনহাইটে পৌঁছাইলো, এজন্য কি পরিমাণ তাপ সে শোষণ করতে হয়েছে, কি পরিমাণ তাপ তাকে শোষণ করতে হয়েছে। আচ্ছা, আমরা একটা সূত্র শিখে আসছি না, যে কোনো জিনিসের কি পরিমাণ তাপ, এই যে তাপ হচ্ছে গিয়ে তাপ শোষণ করে তাপমাত্রায় উন্নীত হয় বা তাপমাত্রা বাড়ে, সেটা কিভাবে বের করতে হয়, কিউ সমান ms ইন্টু T2 মাইনাস T1। এই কিউটা হলো কি, কিউটা হলো আমাদের যে পরিমাণ তাপ শোষণ করতে হয়েছে বা বর্জন করছে, হোয়াট এভার। তো আর এমটা কি, তার ভর। ঠিক আছে, এস মানে আপেক্ষিক তাপ, T2 মাইনাস T1।
তো এখানে দেখো আপেক্ষিক তাপ দেওয়া আছে বা বস্তুটার ভরও দেওয়া আছে m সমান 3 কেজি। T2 এটা দেওয়া আছে শুধু ফারেনহাইটে, এটা কিসে দেওয়া আছে? ফারেনহাইটে। আর T1 আবার, অর্থাৎ T1 মানে আদি তাপ আগে কত ডিগ্রিতে ছিল সেটা হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস। শুধুমাত্র একটা জিনিস করলে আমাদের দুইটাকে একই ডিগ্রি সেলসিয়াস, দুইটাকে ওই ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসতে হবে। তাহলে এটা তো ডিগ্রি সেলসিয়াসে আসে, শুধু যদি আমরা 86 ফারেনহাইটকে ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসতে পারি তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। আসো আমরা কিভাবে নিয়ে আসতে হয় এটা গ নাম্বার আমরা অঙ্ক করছি। তো আমরা জানি C/5 সমান F-32 ডিভাইডেড বাই 9। এটা কিসের সূত্র? এটা ডিগ্রি সেলসিয়াস থেকে ফারেনহাইটে কনভার্ট করার সূত্র। এখানে তো হচ্ছে বা ফারেনহাইট থেকে ডিগ্রি সেলসিয়াসে কনভার্ট করার সূত্র। এখানে তো এফ দেওয়া আছে, এফ কত দেওয়া আছে? 86। এফ 8 কত দেওয়া আছে? এফ দেওয়া আছে 86 ফারেনহাইট। তাহলে আমরা যদি সির জায়গায় সি বসাই আর 5-এর জায়গায় 5 বসাই আর এফ এর জায়গায় কত বসাবো? এফ এর জায়গায় 86 বসাবো, -32 ডিভাইডেড বাই 9। তাহলে এটা ক্যালকুলেটরে যদি আমরা বসাই তাহলে আমরা খুব সহজে অঙ্ক করতে পারবো। 86 -32 ডিভাইডেড বাই 9 কত আসে? 6 আসে। এখানে কত আসে? 6 আসে। 6কে আচ্ছা, তাহলে এই সিটা সি সমান কি হবে? 6 সমান 5। এই যে সি এফ নিচে 5টা হচ্ছে গিয়ে ভাগ আকারে ছিল, ওই পাশে গেলে গুণ হয়েছে। 6 ইন্টু 5 সমান হচ্ছে 30। তাহলে এইখানে আমরা দেখলাম এই পাশে হলো এই যে সি সমান 30, তার মানে 86 ডিগ্রি ফারেনহাইট সমান হলো 30 ডিগ্রি সেলসিয়াস। 30 ডিগ্রি কত? সেলসিয়াস। এখন আমাদের কি করতে হবে? কি পরিমাণ তাপ শোষণ করছে। তাহলে শোষিত তাপ কিউ সমান কি? এম এস T2 মাইনাস T1। তো আমরা এখানে কি কি জানি আগে আমরা সেটা লিখি। তো এম জানি হচ্ছে 3 কেজি, 3 কেজি। আচ্ছা, এস সমান কত? এস সমান হচ্ছে আপেক্ষিক তাপ, এই দেওয়া আছে 361। এস সমান 361 জুল পার কেজি পার কেলভিন। ঠিক আছে, এটা দেওয়া আছে। এরপরে কি দেওয়া আছে? আমাদের আর লাগবে T2 আর T1 লাগবে। T2 মানে পরের যে তাপমাত্রা হয়েছে 86 ডিগ্রি ফারেনহাইট, এটা তো আমরা সেলসিয়াসে নিয়ে গেছি 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে T2 সমান কত? T2 সমান 30 ডিগ্রি সেলসিয়াস। আর T1 কত ছিল? আগের তাপমাত্রা ছিল 15 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 15 ডিগ্রি সেলসিয়াস। এখন আসো শুধু সূত্রের মধ্যে আমাদের বসাতে হবে এম এর ভ্যালু 3, এস এর ভ্যালু 361 আর T2 মাইনাস T1 কত? 30 ডিগ্রি, 30 মাইনাস 15। তাহলে 30 মাইনাস 15 সমান কত? 15। 30 থেকে 15 গেলে তো 15, আর সাথে 361 গুণ করব, 361 আর সাথে গুণ করি যদি 3, তাহলে উত্তর আসে 16,245, 16,245 জুল। কারণ কি? এখানে তাপের একক কি? এখানে তো মূলত আমরা তাপ বের করছি। তাপের একক কি? তাপের একক হলো জুল। তাহলে আমরা মূলত কিউ সমান এম এস T2 মাইনাস T1 এই সূত্র দিয়ে আমরা অঙ্কটা করে ফেলতে পারছি। শুধু এখানে T2টা ছিল ফারেনহাইটে, সেটা আমরা আগের যে সূত্র, আগের পর্বে আমরা যে সূত্র শিখছিলাম যে কনভার্সনের, সেই সূত্রের মাধ্যমে আমরা কি শিখলাম? এই যে সিটা বের করে ফেলছি, ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসছি। ঠিক আছে, তার মানে প্রথম ম্যাথটাতে আমাদের বলছে কি পরিমাণ তাপ শোষিত হয়েছে এই যে তাপমাত্রার পরিবর্তনের জন্য, তখন আমরা সেটা বের করলাম এই সূত্রের মাধ্যমে। তার মানে কখন যদি প্রশ্নে আসে কি পরিমাণ তাপ শোষিত হয়েছে বা বর্জিত হয়েছে, তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারবো। আসো আমরা গ নাম্বারে প্রশ্নটা সলিউশন করি। যে নির্দিষ্ট সময়ের পর বস্তুটি, একটা নির্দিষ্ট সময় পর বস্তুটা হচ্ছে কি হয়েছে, বস্তুটা 500 গ্রাম গলিত বরফের ঠান্ডা পানিতে ছেড়ে দিলে মিশ্রণের সর্বোচ্চ তাপমাত্রা কত হবে? মিশ্রণের সর্বোচ্চ তাপমাত্রা কত হবে আমাদের সেটা বের করতে হবে। তাহলে আসেন আমাদের এই যে বস্তুটা, যেটা হচ্ছে গিয়ে কঠিন বস্তু ছিল, সেই কঠিন বস্তুটার চূড়ান্ত তাপমাত্রা কত ছিল? সেই কঠিন বস্তুটার তাপমাত্রা ছিল
T2 ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, আমরা আগের প্রশ্নে আমরা বের করছিলাম 86 ডিগ্রি ফারেনহাইট মানে 30 ডিগ্রি সেলসিয়াস। তো 30 ডিগ্রি সেলসিয়াসের একটা কঠিন বস্তু, একটা গলিত বরফের ঠান্ডা পানি, বরফের ঠান্ডা পানি মানে কি, বরফ থেকে জাস্ট এটা পানিতে পরিণত হয়েছে, বরফ থেকে জাস্ট পানিতে পরিণত হয়েছে এমন একটা জিনিসের তাপমাত্রা কত হবে, তার মানে টি ওয়াটার আমরা দিতে পারি, টি ওয়াটার সমান হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, টি ওয়াটার সমান 0 ডিগ্রি সেলসিয়াস। সবগুলো আমরা ওই পাশে লিখি, তাহলে আমাদের জন্য অঙ্ক করা সহজ হবে। টি ওয়াটার 0 ডিগ্রি সেলসিয়াস, আর ওই বস্তুটার তাপমাত্রা, কঠিন বস্তুকে আমরা সলিড, ইংলিশে এস লিখতে পারি, যে কোনো T1 T2 TF TI যা ইচ্ছা দিতে পারো। আমি একটু কঠিন বস্তু, যেহেতু এখানে নাম দিয়েছে তো আর কিছু কোনো নাম দেয় নাই, কঠিন বস্তু শুধু নাম দিয়ে রাখছে, তাহলে কঠিনের ইংলিশ কি, সলিড, আমি TS দিলাম, তাপমাত্রা, সলিডের তাপমাত্রা, বস্তুটার তাপমাত্রা, তাহলে TS সমান কত ছিল, চূড়ান্ত তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, আচ্ছা এখন আমার পানিটার ভর কত ছিল, এই যে যেই পানি সেটার ভর হচ্ছে MW সমান হলো M মানে ভর, পানির ভর ছিল 500 গ্রাম, 500 গ্রামকে যদি আমরা কেজিতে পরিণত করি 0.5 কেজি হবে, কত হবে 0.5 কেজি। আচ্ছা, আর বস্তুর ভর কত ছিল, বস্তুর ভর ছিল 3 কেজি, বস্তুর ভর কত ছিল 3, তাহলে বস্তু কি MS, সলিড বস্তু, MS কত ছিল 3 কেজি ছিল। এটা হচ্ছে আমাদের আপাতত ইনফরমেশন, আর সাথে তো আপেক্ষিক তাপ তো দেওয়াই আছে। তো এখন আমাদের কি করতে হবে, এই সূত্রটা ব্যবহার করে আমাদের মিশ্রণের সর্বোচ্চ তাপমাত্রা কত হবে সেটা বের করতে হবে। গলিত বরফের তাপমাত্রার মধ্যে কি দেওয়া হয়েছে, গলিত বরফের ঠান্ডা পানির মধ্যে এই কঠিন বস্তুটাকে ছেড়ে দেওয়া হয়েছে, ছেড়ে দেওয়ার ফলে সেই একটা মিশ্রণ তো হয়েছে, এখন কিছু তো আগে ঠান্ডা পানি তো আর 0 ডিগ্রিতে থাকবে না, আর ওইটাও ঠান্ডা পানিতে পড়ার পরে 38 ডিগ্রিতে থাকবে না, ওইটা কিছু কমবে আর এই পানির তাপমাত্রা কিছু বাড়বে, এটাই তো আমরা বুঝতেছি। তো এই এখন হচ্ছে কি আমাদের বের করতে হবে কি, এই বের করতে হবে আমাদের মিশ্রণের সর্বোচ্চ তাপমাত্রা কত হবে, মিশ্রণের সর্বোচ্চ তাপমাত্রা কত হবে সেটা আমাদের বের করতে হবে। আচ্ছা, একটা জিনিস ভাইয়া খুঁজতেছি যে এখানে তো পানির আপেক্ষিক তাপটা দেওয়া নাই, আমাদের পানির আপেক্ষিক তাপ এই প্রশ্নের মধ্যে লাগবে, তাহলে পানির আপেক্ষিক তাপ আমাদের এখানে মুখস্থই বসাতে হবে। বস্তুর আপেক্ষিক তাপ দেওয়া আছে, কারণ আমরা বস্তুর আপেক্ষিক তাপ MS সমান দেওয়া আছে 361, ঠিক আছে, জুল পার কেজি পার কেলভিন, জুল পার কেজি পার কেলভিন। আচ্ছা, তাহলে এইটা ছিল বস্তুর, তাহলে আমাদের এখন কি লাগবে, আমাদের তো হচ্ছে কি আমরা কি পরিমাণ তাপ শোষিত হয়েছে এবং বর্জিত হয়েছে সেটাই তো ক্যালকুলেশন করে আমরা কি বের করব, মিশ্রণের সর্বোচ্চ তাপমাত্রা। তাহলে সরি MS লিখছি, এটা হবে SS। আচ্ছা, তাহলে এটা সুপ্ত, এই যে আপেক্ষিক তাপ, তাহলে পানির আপেক্ষিক তাপ SW সমান কত হবে, SW আমাদের মুখস্থ বসাতে হবে, এটা 4200 বা 4200 জুল পার কেজি পার কেলভিন। ঠিক আছে, এই দুইটা হলো আমাদের আপেক্ষিক তাপ। আচ্ছা, এখন আসো যে আমরা যদি বরফের কি করি, এই জিনিসটা হচ্ছে গিয়ে বরফ তো তাপ গ্রহণ করবে, সে যেহেতু শীতল, তাহলে বরফ কি, এই যে বরফ না, মূলত বরফ গলা ঠান্ডা পানি, এখানে দিয়ে দিছে বরফের গলনের সুপ্ত তাপ, কিন্তু আমরা দেখো এখানে কিন্তু বরফ গলছে বা বরফ ছিল এরকম কিছু দেওয়া নাই, দেওয়া বরফের ঠান্ডা পানিতে, তার মানে জিনিসটা পানিতেই আছে, এই যে পানিতে যেহেতু আছেই তাহলে এটা আমাদের আর সুপ্ত তাপ, অর্থাৎ বরফ থেকে পানি হওয়ার যে সুপ্ত তাপের যে হিসাবটা সেখানে আমাদের যেতেই হবে না। আসো তাহলে প্রথমে আমাদের বের করতে হবে পানি কি পরিমাণ তাপ শোষণ করবে, QW, সে কি করবে, শোষণ করবে তাপ, তাহলে QW সমান MW
SW ইন্টু T2 মাইনাস, আচ্ছা চূড়ান্ত তাপ বা মিশ্রণের সর্বোচ্চ তাপ আমরা একটা ধরতে হবে। মিশ্রণের সর্বোচ্চ তাপমাত্রা আমরা T ধরে ফেলি। সর্বোচ্চ তাপমাত্রা কি ধরবো? T ধরে ফেলি। তাহলে আমাদের অঙ্ক করা সহজ হয়ে যাবে। তাহলে এখন আসো MW SW ইন্টু কোনটা বড়? সে তো হচ্ছে গিয়ে বরফের ঠান্ডা পানি যেটা ছিল সেটা তো 0°C। তাহলে 0°C থেকে পানিটা যেই তো নিশ্চয়ই তাপমাত্রা বাড়বে। কি করবে? তাপ শোষণ করে তাপমাত্রা বাড়বে। তার মানে মিশ্রণের তাপমাত্রাটা অবশ্যই 0°C থেকে বেশি হবে। তাহলে টি থেকে আমরা বড়টা থেকে কি করব? ছোটটা বিয়োগ করব। বড়টা থেকে কি করব? ছোটটা বিয়োগ করব। ছোট কত? 0°C। ঠিক আছে, তাহলে এখানে আর তাকলো কি? তাকলো হচ্ছে MW SW আর হচ্ছে T-0 সমান কি? শুধু টি, শুধু টি। ঠিক আছে, এখন আসো আমরা ওই যে কঠিন বস্তু ছিল সেই, আচ্ছা এখানে এম আর এস এগুলো বসাই ফেলি। এম এস বসাই ফেলে আমাদের জন্য এম সমান কত? পানির হচ্ছে কি MW সমান ছিল 0.5। SW সমান কি? SW সমান ছিল 4200 আর টি সমান তো টি আছে। ঠিক আছে, এইটা হচ্ছে গিয়ে এটার সাথে যদি আমরা 4200-কে 0.5 দ্বারা গুণ করি তাহলে 2100 ইন্টু টি এই আকারে থাকবে। আচ্ছা, এখন আমরা তো এটা পানি, ওই যে বরফ গলা পানিটা কি পরিমাণ তাপ শোষণ করছে সেটা বের করলাম। এখন আমাদের কি বের করতে হবে? ওই যে কঠিন বস্তুটা তো তাপ ত্যাগ করছে, সে কি পরিমাণ তাপ ত্যাগ করছে সেটা আমাদের বের করতে হবে। সেটাকে আমরা ধরলাম QS। তোমরা যে কোনো কিছু ধরতে পারো, Q1 Q2, ওইটা অসুবিধা নাই। তাহলে QS সমান কি হবে? MS ইন্টু SS ইন্টু, এখন আসো, এখন ওই বস্তুটার যে তাপমাত্রা ছিল TS, তো সেটা 30°C। এখন মিশ্রণের যেই তাপমাত্রা হবে সে তো তাপ ত্যাগ করবে, তার বেশি তাপমাত্রা। তাহলে ত্যাগ করার পরে মিশ্রণের তাপমাত্রাটা যেটা হবে সেটা তো তার তাপমাত্রা থেকে কম হবে। তাহলে তার তাপমাত্রা ছিল 30°C, সেখান থেকে কমে টি আসবে। তাহলে 30 থেকে আমাদের টিটা বিয়োগ করতে হবে। 30 থেকে আমাদের কি বিয়োগ করতে হবে? টি বিয়োগ করতে হবে। তাহলে এটাকে যদি আমরা একটু সমাধান করি, তাহলে যদি মানগুলা বসাই, এমএস এর মান ছিল 3 কেজি, এস এর ভ্যালু হচ্ছে গিয়ে 361 টাইমস 361 ইন্টু 30 - T। এই দুইটা আমাদের ইকুয়েশন। এখন এটা হচ্ছে গিয়ে QS আর এটা হলো QW। তাহলে আমরা কি শিখে আসছিলাম? ক্যালোরিমিতির মূলনীতির জায়গা থেকে আমরা শিখে আসছিলাম যে কোনো বস্তু যে একটা মিশ্রণের মধ্যে যে পরিমাণ তাপ ত্যাগ করবে ঠিক ততটুকু পরিমাণ তাপ গ্রহণ করা হবে। তাহলে এখানে ত্যাগ করছে কঠিন বস্তুটা QS আর গ্রহণ হয়েছে QW, ওয়াটারটা হচ্ছে গিয়ে তাপ গ্রহণ করছে। তাহলে আমরা লিখতে পারি QS সমান QW। QS সমান কি? QW। তাহলে QS এর জায়গায় আমরা এখানে, আচ্ছা QS এর মানটা কত আসে একটু আমরা দেখে ফেলি। 3 × 361, 1083 ইন্টু 30 - T। তাহলে এক পাশে আমরা লিখব 1083 ইন্টু 30 - T আর অপর পাশে আমরা QW সমান কত পাইছিলাম? 2100 T। তাহলে 2100 T। এখন আমরা যদি এই ইকুয়েশনটা একটু সমাধান করি তাহলে কি আসে দেখো তো। এইটার সাথে যদি 30 গুণ দেই, ব্র্যাকেটের পাশে কিছু আছে মানে সেটা হচ্ছে কি ব্র্যাকেটের ভিতরে যা আছে সেটা উভয় পদের সঙ্গে গুণ হবে। তাহলে 30 সঙ্গে 180, এটা 1083 যদি গুণ করি তাহলে এখানে আসবে 490। তোমরা ক্যালকুলেটরে এটা সলভ করতে পারো। আর টির সঙ্গে যদি এটা গুণ করি তাহলে কি হবে? 1083 টি। এটা হলো গিয়ে টি। আর অপর পাশে কি আছে? 2100 টি। তাহলে টি দুইটাকে যদি এক পাশে নিয়ে যাই, এইটা এই পাশে মাইনাস আছে, ওই পাশে নিলে প্লাস হয়ে যাবে। তাহলে আসো এই পাশে মাইনাস আছে, ওই পাশে নিলে প্লাস হলে কি হবে? 490 সমান এই 21, এই যে 2100-র সঙ্গে যদি 1083 যোগ করি তাহলে কত আসে? 2100 এর সাথে 1083 যদি আমি যোগ করি তাহলে আসে
3083t। তাহলে আমাদের কি বের করতে হবে? টি বের করতে হবে। 3183 আসে। তাহলে টি সমান বা টি সমান, আমরা এই জিনিসটা এই পাশে টি এর পাশে সাথে গুণ আকারে আছে, অপর পাশে আসলে কি হবে? ভাগ হবে। টি সমান হবে, অপর পাশে আছে 32,490, এটাকে টি এর সাথে যেটা ছিল সেটা ভাগ করব 3183। তাহলে টি এর তাপমাত্রা কত আসে একটু দেখো তো। তোমরা ক্যালকুলেটরে চাপলে তোমরা এটা ইকুয়েশন যারা সহজে সলভ করতে পারো, এটা আসে 10.2 ডিগ্রি সেলসিয়াস। 10.2 ডিগ্রি সেলসিয়াস, 10.21 ডিগ্রি সেলসিয়াস অথবা 2 ডিগ্রি সেলসিয়াস লিখলে হবে। তাহলে আমরা চূড়ান্ত এই যে মিশ্রণের যে চূড়ান্ত তাপমাত্রা সেটা ছিল ধরেছিলাম টি। টি সমান আমাদের বের হয়েছে 10.2 ডিগ্রি সেলসিয়াস। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। অঙ্কে আমরা মূলত দুইটা স্টেপে করছি। একটা হচ্ছে গিয়ে কি পরিমাণ তাপ গ্রহণ করছে, সেটা কে তাপ গ্রহণ করবে, যার তাপমাত্রা কম ছিল। কার তাপমাত্রা কম ছিল? এই বরফের ঠান্ডা পানির তাপমাত্রা কম ছিল, 0 ডিগ্রি সেলসিয়াস ছিল। কারণ আমরা জানি বরফের ঠান্ডা পানি হচ্ছে মানে কি, জাস্ট বরফ থেকে পানি হয়েছে, তার মানে 0 ডিগ্রির বরফ থেকে 0 ডিগ্রির পানি হয়েছে। ঠিক আছে, তো সেখান থেকে সেটা তাপ গ্রহণ করবে। আমরা ধরে নিয়েছি যে মিশ্রণের তাপমাত্রা তো আমরা জানি না, তার মানে সেটা হচ্ছে গিয়ে টি। তোমরা এক্সও ধরে নিতে পারো, কোনো অসুবিধা নাই। ধরলাম মিশ্রণের তাপমাত্রা এক্স, কোনো অসুবিধা নাই। আচ্ছা, তাহলে আমরা সেই টি থেকে হচ্ছে যেহেতু টিটা বেশি হবে মিশ্রণের তাপমাত্রা, সেখান থেকে হচ্ছে কি জিরো করছি, যা সূত্রের মধ্যে বসাইছি, কিউ সমান ms T2 - T1। তো এই সূত্রের মধ্যে বেশি থেকে কমটা আমরা সবসময় বিয়োগ করব। তো বিয়োগ করে এটা আসছে 2100t। আর কিউএস মানে কি? কিউএস মানে হলো ms হচ্ছে ওই যে যেই কঠিন বস্তুটা ছিল, কঠিন বস্তুটা কি পরিমাণ তাপ ত্যাগ করছে, তার তো 30 ডিগ্রি সেলসিয়াস ছিল, সেখান থেকে তাপ ত্যাগ করে মনে করো আমাদের চূড়ান্ত যেই তাপমাত্রা টিতে চলে আসবে। তো আমরা সেজন্য 30 থেকে টি বিয়োগ করছি। সূত্রের মধ্যে ইকুয়েশনটা শুধু বসাইছি, ইকুয়েশনের মধ্যে মান ভ্যালুগুলো বসাইছি। এরপরে কিউএস যে পরিমাণ তাপ গৃহীত হয়েছে সে পরিমাণ তাপ ত্যাগ হয়েছে, এই জিনিসটা এই সূত্রটা ক্যালোরিমিতির মূলনীতিটা ব্যবহার করে আমরা ইকুয়েশন সমাধান করছি। সেখান থেকে আমরা টির মান পাইছি 10 ডিগ্রি সেলসিয়াস, 10.2 ডিগ্রি সেলসিয়াস, 10.2 ডিগ্রি সেলসিয়াস। তাহলে মিশ্রণের সর্বোচ্চ তাপমাত্রা কত হবে? 10.2 ডিগ্রি সেলসিয়াস। আসো আমরা আরেকটা অঙ্ক করে ফেলি। যে এই অঙ্কটা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস, 20 ডিগ্রি তাপমাত্রার একটা টিন আছে। টিনে হচ্ছে গিয়ে কত? 100 গ্রাম টিনকে হচ্ছে আমরা 1680 জুল তাপ প্রদান করা হয়েছে। 1680 জুল তাপ প্রদান করা হয়েছে। তো তাপমাত্রা গিয়ে দাঁড়াইছে 100 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কত? 100 ডিগ্রি সেলসিয়াস। তো টিনের গলনাঙ্ক কত? টিনের গলনাঙ্ক হচ্ছে 232 ডিগ্রি সেলসিয়াস এবং গলনের আপেক্ষিক তাপ দেওয়া আছে, গলনের আপেক্ষিক সুপ্ত তাপ দেওয়া আছে এখানে 58,800 জুল পার কেজি। আসো আমরা প্রথম প্রশ্নটা খুব সহজে সলিউশন করতে পারবো। টিনের আপেক্ষিক তাপ নির্ণয় করো। আপেক্ষিক তাপ কি? এস। আপেক্ষিক তাপ কি? এস। তো এস সমান আমরা কি জানি? এস সমান হচ্ছে কিউ বাই এম ইন্টু T2 - T1। এটা হচ্ছে গিয়ে এস এর সূত্র। তাহলে আমাদের এখন কি লাগবে? কিউ লাগবে, এম লাগবে, T2 - T1 লাগবে। তো এম মানে হচ্ছে গিয়ে ভর। ভর তো দেওয়া আছে 100 গ্রাম। 100 গ্রামকে আমাদের কেজিতে নিতে হবে। 100 গ্রাম যদি এম সমান যদি 100 গ্রাম হয়, 100 গ্রামকে যদি 1000 দ্বারা ভাগ করি তাহলে 0.1 কেজি হবে। 0.1 কেজি হবে। এখন আমাদের লাগবে T2 - T1। কি পরিমাণ তাপ থেকে? T1 তাপমাত্রা ছিল 20 ডিগ্রি সেলসিয়াস, সেই তাপমাত্রা থেকে 100 ডিগ্রি সেলসিয়াসে গেছে। তাহলে T1 হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস আর T2 হলো 100 ডিগ্রি সেলসিয়াস। আর বুঝতে পারছো যে T1 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াসে গেছে। এই পরিমাণ তাপমাত্রার পরিবর্তন হওয়ার জন্য কি পরিমাণ তাপের প্রয়োজন হয়েছে? কিউ কত? কিউ সমান হবে, এই যে দেখো 1680 জুল কিউ তাপ কি জুল তাপ গ্রহণ করছে, তাহলে কিউ সমান হবে 1680 জুল। 1680 জুল। তাহলে আমরা সূত্রের মধ্যে বসাইলে তো এস পেয়ে যাব। এস সমান কি? 1680। এম মানে কত? এম মানে 0.1। T2 - T1 কত? T2 মানে হচ্ছে 100, T1 হলো 20 ডিগ্রি। তাহলে আমরা 100 থেকে 20 বিয়োগ করলে কত হয়? 80। 80 এর সঙ্গে 0.1 গুণ করলে হয় 8, আর উপরে আছে 1680। তাহলে এই দুইটা একটা থেকে যদি আরেকটা ভাগ করি তাহলে আমাদের উত্তর খুব সহজে বের হয়ে যাবে। দেখো তো কত আসে? 1680 ভাগ 8
210। তাহলে 210 আর এই যে আমাদের আপেক্ষিক তাপের একক কি বলতো? আপেক্ষিক তাপের একক হচ্ছে জুল পার কেজি পার কেলভিন। জুল পার কেজি পার কেলভিন। জুল পার কেজি, 210 জুল পার কেজি পার কেলভিন। জুল পার কেলভিন পার কেজি দিলেও কোনো অসুবিধা নাই, একই কথা। ঠিক আছে, তাহলে আপেক্ষিক তাপ আমাদের টিনের আপেক্ষিক তাপ বের হয়ে গেছে, এস সমান 210 জুল পার কেজি পার কেলভিন। খুব সহজে আমরা শুধু সূত্রের মধ্যে কি বসাইছি, ইকুয়েশনের মধ্যে মানগুলা বসাইছি। এখন আসো, উদ্দীপকের টিনের তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস থাকা অবস্থায় ক্রমাগত যদি কি করা হয়, 10.4 কিলোজুল তাপ প্রদান করা হয়, তাহলে একে কি গলানো সম্ভব কিনা, একে গলানো সম্ভব কিনা। আমরা জানি কোনো জিনিসকে গলাতে হলে প্রথমে তার গলনাঙ্কে পৌঁছাতে হয়। প্রথমে কি করতে হয়, মনে করো বরফকে গলাতে চাচ্ছ, তাহলে -20 ডিগ্রি সেলসিয়াসের একটা বরফ আছে, সেটাকে আগে 0 ডিগ্রি সেলসিয়াসের বরফে আসতে হবে। তার মানে এই তাপমাত্রা পরিবর্তনের জন্য একটা তাপ লাগবে, তাপমাত্রা পরিবর্তনের জন্য একটা তাপ লাগবে। আর এরপরে হচ্ছে ওই 20 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থেকে 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াসের পানিতে পরিণত হওয়ার জন্য তার একটা সুপ্ত তাপ লাগবে। কি লাগবে? সুপ্ত তাপ। এই দুইটা জিনিস যদি থাকে তাহলে সেটা গলে যাবে। এখন এই এত পরিমাণ তাপ কি এখানে আছে, এটা কি এই যে 10.4 কিলোজুল, কিলোজুল মানে কিন্তু এখানে 10,400 জুল আছে, 10,400 জুল আছে। এই জুল দিয়ে কি এটা গলানো যাবে, সেটা হচ্ছে কি আমাদের প্রশ্ন। তাহলে আসেন আমরা প্রথমে এই যে ইকুয়েশনটা আছে সেটা হচ্ছে কি আমরা ব্যবহার করি, যে এইখানে প্রথমে কি হবে, প্রথমে হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের টিনটা তার গলনাঙ্কে পৌঁছাতে হবে। টিনের গলনাঙ্ক কত? 232 ডিগ্রি সেলসিয়াস। 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 232 ডিগ্রি সেলসিয়াসে টিনকে পৌঁছাতে হলে কি পরিমাণ কিউ এর প্রয়োজন, তাহলে এটাকে আমরা Q1 ধরে নেই। Q1 সমান হবে ms T2 - T1। তাহলে m কত? ভর হচ্ছে গিয়ে 100 গ্রাম, 100 গ্রাম মানে 0.1 সাথে s কি, s হলো তার আপেক্ষিক তাপ। তার আপেক্ষিক তাপ কি দেওয়া আছে? হ্যাঁ, আমরা আগের প্রশ্নই হচ্ছে গিয়ে আপেক্ষিক তাপ আমরা বের করছিলাম। আপেক্ষিক তাপ কত বের করছিলাম? এস সমান আমরা 210 জুল পার কেজি পার কেলভিন আমরা বের করছিলাম। ঠিক আছে, তাহলে আমরা সেই এসটা বসাবো, 210 জুল পার কেজি পার কেলভিন। এখন T2 - T1 কত? T2 - T1 হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস থেকে কত ডিগ্রি? 230 ডিগ্রি সেলসিয়াসে যেতে হবে। 230 - 20, তাহলে এখানে থাকবে কত? 210। তাহলে তোমরা যদি ক্যালকুলেটরে বসাও 210 ইন্টু আবার 230 থেকে 230 না, এখানে 232 ডিগ্রি হবে। গলনাঙ্ক দেওয়া আছে 232 ডিগ্রি সেলসিয়াস। 232 ডিগ্রি সেলসিয়াস, 232 ডিগ্রি সেলসিয়াস যাবে থেকে বিয়োগ হবে 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 232 থেকে যদি 20 বিয়োগ করো তাহলে 212 থাকবে। কত থাকবে? 212। আর সাথে কত গুণ করতে হবে? 0.1 গুণ করলে আসে 4,452। 4,452 জুল। কত পরিমাণ তাপ লাগবে? 4,452 জুল তাপ লাগবে। কিসের জন্য? এই 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে 232 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টিনটাকে পৌঁছাতে প্রথমে সে গলনাঙ্কে পৌঁছাবে। এরপর গলনাঙ্কে পৌঁছানোর পরে সে কঠিন থেকে, এখন তো এখনো কঠিন আছে, গলনাঙ্কে পৌঁছানোর পরেও সে কি আছে? কঠিন আছে। কঠিন থেকে তাকে কি হতে হবে? গলতে হবে, অর্থাৎ তরলে পরিণত হইতে হবে। তাহলে কঠিন থেকে তরলে পরিণত হওয়ার সূত্রটা কি পড়ছিলাম? সেটা আমরা পড়ছিলাম প্রয়োজনীয় তাপ Q সমান MLF। M মানে হচ্ছে ভর, LF মানে হচ্ছে তার আপেক্ষিক সুপ্ত তাপ। তার কি? সুপ্ত তাপ। এখানে M তো জানিস 0.1, M হচ্ছে 0.1 আর সুপ্ত তাপ LF কত? 58,800। আমরা যদি এটা ক্যালকুলেট করি তাহলে বের হবে 5,880 জুল। তার মানে তার হচ্ছে এই 220 ডিগ্রি সেলসিয়াস থেকে 232 ডিগ্রি সেলসিয়াসের কঠিন অবস্থায় এখনো আছে, যেতে তার লাগবে 4,452 জুল। আবার 232 ডিগ্রির
কঠিন টিন থেকে সে তরলে পরিণত হওয়ার জন্য তার লাগবে 5880 জুল। তার মানে এটাকে আমরা Q1 ধরছিলাম, তাহলে এটাকে আমরা যদি Q2 ধরি তাহলে মোট তাপ লাগবে Q সমান Q1 প্লাস Q2। এই দুইটাকে যদি যোগ করি তাহলে দেখো তো কত আসে, আসে 10,332 জুল। কত আসে? 10,332 জুল। 10,332 জুল। আর এখানে দেওয়া ছিল কত? দেওয়া ছিল তাপ প্রয়োগ করা হচ্ছিল 10,400 জুল। 10,400 জুল থেকে তো এই 10,332 জুলটা তো কম। তার মানে আমাদের যতটুকু পরিমাণ প্রয়োজন তার থেকে বেশি পরিমাণ তাপ প্রয়োগ করা হচ্ছে। তার মানে কি হবে? বরফটা গলতে শুরু করবে, সরি বরফ বলতেছি, টিনটা গলতে শুরু করবে। তার মানে টিনকে গলানো সম্ভব। ইজ লেস দেন কত? 4,400 জুল। যেহেতু এইটা আমাদের যে পরিমাণ তাপ দেওয়া আছে সেটা থেকে কম প্রয়োজন হচ্ছে, তাহলে কি হবে? গলানো সম্ভব হবে। তাহলে কি হবে? গলানো সম্ভব হবে। তাহলে আজকের পর্বটা এই পর্যন্তই ছিল। থ্যাংক ইউ সো মাচ। তোমরা হচ্ছে কি আশা করি ম্যাথগুলা প্র্যাকটিস করবে, প্র্যাকটিস শিট থেকে ম্যাথগুলা প্র্যাকটিস করবে, আশা করি তোমরা পারবে। আসসালামু আলাইকুম।